কোমর ছাড়তেই আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে সোফার রুমে এসে মেন ডোর খুলতে যাব, তার আগে লোকটা আমার হাত ধরে হ্যাসকা টানে তার দিকে ঘুরিয়ে আমার গা থেকে এক টানে অন্যটা নিয়ে নিল। তারপর টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, বলেছিলাম না উল্টা পাল্টা কিছু করো না, খুব খারাপ হয়ে যাবে। কে 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 আপনি? আর কেন আমার সাথে এরকম করছেন? বলতে বলতে কেঁদে দিয়েছি আমি। লোকটির সাথে কি পাত্তা নিয়ে দিয়ে জোর করেই আমার ওই অন্যটা দিয়ে আমার হাত বেঁধে দিল, আর কিছু একটা পকেট থেকে বের করে মুখটাও বেঁধে দিল। অন্ধকার, তাই শুধু অবয়ব দেখা যাচ্ছে লোকটার। হঠাৎ আমার সাথে ঘটা এই আকস্মিক ঘটনার বেশ ঘাবড়ে গেছি। কাজ সেরে বাসায় ফেরার পর এমন কিছু হবে আশা করিনি আমি। বর্ষার রাত, বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বিরতিহীনভাবে ঝরেই চলেছে। সে আজ থামতে একেবারেই নারাজ। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে কাজ করতে করতে বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিজের স্কুটিতে এসেছি, তাই ভিজে গেছি। 3 রুমের একটা ফ্ল্যাটে একাই থাকি আমি। ফ্ল্যাটে ঢুকে শরীর ঝাড়তে ঝাড়তে বেডরুমে ঢুকতেই চমকে গেলাম। বিদ্যুৎ নেই, রুমটা অন্ধকার। সেটা বড় কথা না, কারণ এইরকম বিদ্যুৎ চমকানোর বর্ষণের দিন এইসব এলাকায় নিচের বিদ্যুৎ উপরের বিদ্যুতের সাথে সাক্ষাৎ করতে চলে যায়, যেন এই সাক্ষাৎকার অনিবার্য। কিন্তু আমার চমকানোর কারণ হলো আমারই বেডরুমে আমার বেডে কেউ বসে আছে। অন্ধকারে তাকে দেখে না গেলেও তার অবয়ব স্পষ্ট। অবয়ব অনুসরণ একটা ছেলে। আমি একবার চোখ ঝাপটে দিয়ে নিলাম, হ্যালোসিনেশন করছে না তো? কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম যে এটা সত্যি। ভয় পেয়ে গেলাম আমি। লোকটা এদিক ওদিক তাকাচ্ছে। আগে বলেছে ফ্লাইটে আমি একা থাকি। মুহূর্তেই এইখানে আসার মতো কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই আমার। আর তাছাড়া দরজা তো লক করা ছিল, তাই কেউ কি করে আসবে ভেতরে? চোর নাকি? যদি চোর হয় তো লোকটার জন্য একদম আফসোস, কারণ সে টেকোর কাছে চিরুনি খুঁজতে এসেছে। কিন্তু চোর হলে চুরি না করে এখানে খাটে বসে আছে কেন? আমি কি করব বুঝতে পারছি না। ডাকবো লোকটাকে নাকি চেঁচাবো? না, বাইরে গিয়ে পাশের ফ্ল্যাটের লোকদের ডেকে আনি, সেটাই ভালো। এসব ভাবতে ভাবতে লোকটা আমার দিকে ঘুরলো। আমাকে দেখে দ্রুত দাঁড়িয়ে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। লোকটি আমার দিকে এগোতে লাগলো। অন্ধকারে আফসোসভাবে লোকটাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে জোরে চিৎকার দিতে যাব, তার আগে লোকটা আমার মুখ চেপে ধরলো। এতে আরো অবাক হলাম। আমি ছাড়া পাওয়ার জন্য নড়তেই গেলাম, লোকটা আরেক হাতে আমার কোমর চেপে ধরলো যাতে নড়াচড়া করতে না পারি। আমার সাথে ঘটে যাওয়া আকস্মিক এই ঘটনায় আমি পুরো হতভম্ব হয়ে গেছি। একা একটা ফ্ল্যাটে একটা মেয়ের সাথে এরকম কিছু হলে সেই মেয়েটার মনের পরিস্থিতি আন্দাজ করা কঠিন। চিরপরিচিত আশঙ্কায় বুক কেঁপে উঠল আমার। লোকটা উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ মিস, প্লিজ ডোন্ট শাউট। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, একটু থামুন, লেট মি এক্সপ্লেইন। কিন্তু লোকটার কথাই যেন আমার কানে গিয়েও গেল না। আমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ভাবছি লোকটা চাইছেটাই কি, চোর নাকি অন্য কিছু। লোকটা এভাবে আমাকে ধরে রাখতে আমাকে আরও ভয় করছে। উল্টোপাল্টা কিছু হবে না তো আমার সাথে? রোজ এরকম কত ঘটনা আর্টিকেলে নিজের হাতে লিখি, দেখার সময় বেশ আক্ষেপ হয় মেয়েগুলোর জন্য। আজকে আমার সাথে এমন কিছু হবে? কালকে কেউ আমারও আর্টিকেল বানাবে? সেই সাথে মন থেকে বেরিয়ে আসলো আক্ষেপ আর দীর্ঘশ্বাস। এসব ভাবতে আরও মোসরাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলাম। লোকটা এবার বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, আর এমনভাবে লাফাচ্ছেন কেন? আমাকে বলতে তো দিন, আসলে নিচে। কিন্তু আমি এবারেও কথাটা শেষ করতে না দিয়ে শব্দ করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। একে বলতে দিলেও বিপদ, আগে এর থেকে ছাড়া পেতে আমায় লোক জড়ো করতে হবে। কিন্তু যদি পালিয়ে যায়, অন্ধকার তো, লোকটার মুখও দেখতে পারছি না। লোকটা এবার একটু রাগী গলায় বলল, শ্যাল আই ফিনিশ? একটু বলি, তারপর না হয় আপনি আপনার পেঙ্গুইন ডান্স দেখাবেন। সারা রাতই আছি এখানে, নিরিবিলি বসেই দেখব। সারা রাত থাকবে শুনে বুকটা ধক করে উঠল। তাহলে যা ভাবছি তাই হতে চলেছে। এবার আমার ছটপটানি আরও বেড়ে গেল। রীতিমতো লাফানোর চেষ্টা করছি আমি, আর মুখ দিয়ে
টাইপ শব্দ আসতেছে, যেটা আমার নিজেরই বিরক্ত লাগছে। লোকটার কেমন লাগছে কে জানে। লোকটা এবার ভীষণ জোরে ধমক দিল আমাকে। ধমকটা এতই জোরে ছিল যে আমি একেবারে খরগোশের ছানার মতো শান্ত হয়ে রইলাম। লোকটা এবার একটা শ্বাস নিয়ে বলল, অ্যাট লাস্ট মুখ ছাড়ছি আমি। ছাড়ার পর যদি একটু চিৎকার চেঁচামেচি বা উল্টাপাল্টা কিছু করেন তাহলে খুব খারাপ হবে, মনে থাকবে? আমি ভদ্রপের মতো হ্যাঁ বোধক মাথা নাড়লাম, কারণ ভয় পেয়ে গেছি লোকটার ধমকে। কিন্তু মনে মনে বলছি, একবার শুধু ছেড়ে দেখ না, তোকে যদি গণদোলাই না খাওয়ায় তাহলে আমি 1 সপ্তাহে চকলেট খাবো না। এরপর লোকটা আমার কোমর আর মুখ ছেড়ে দিয়ে এই ঘটনা ঘটালো। বাইরে জমজম শব্দে বৃষ্টি হচ্ছে। আমি হাত মুখ বাঁধা অবস্থায় কুটিসুটি মেরে সোফায় বসে আছি, আর লোকটা সামনে সিঙ্গেল সোফায় বসলো। অন্ধকার হলো, বাইরে থেকে আসা আলোয় সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু পরিষ্কার না অবয়কের আকার। লোকটা ঠান্ডা গলায় বলল, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। তুমি করে বলার জন্য সরি, কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশন ছিল না। আপনি তৈরি ছিলেন না কিছু শোনার জন্য, নিজের মতো করে লাফিয়ে যাচ্ছিলেন। অযথাই ভয় পাচ্ছেন আপনি আমাকে। আমি কিছু বলতে পারছি না, কারণ আমার মুখ বাঁধা, কিন্তু লোকটার উপর রাগ হচ্ছে। এভাবে একটা মেয়ের ঘরে ঢুকে বসে থাকলে মেয়েটা চেঁচাবে না তো কি মৌনব্রত পালন করবে? আর বলে কি না অযথাই ভয় পাচ্ছি, ডিসকাস্টিং। কিন্তু এই ব্যাটার মতলবটা কি? লোকটা বলল, টেবিল লাইট বা মোমবাতি নেই? আমার এবার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। মুখ বেঁধে রেখে প্রশ্ন করছে। লোকটা নিজে জোকার নাকি আমাকে দেখে তার জোকার মনে হচ্ছে, সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। লোকটা নিজেই বলল, সরি, আই ফরগেট, বাট প্লিজ চেঁচাবেন না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ফ্ল্যাটের দরজাও বন্ধ। আপনার চিৎকারও কেউ শুনবে না। আমি জাস্ট আমার নিজের কানের প্রোটেকশনের জন্যই বলছি আপনাকে। এ কথা বলতে বলতে আমার মুখের বাঁধন খুললো। আমি ব্রুকুসকে তাকিয়ে আছি। কি চাই কি এর? খারাপ কোনো উদ্দেশ্য থাকলে এতক্ষণে তো করার কথা ছিল। তবু এদের বিশ্বাস নেই, না জানি কি ফোন দিয়ে আসছে। অন্তত বিরক্তই বললাম, আপনাকে না দেখতে খুব ইচ্ছে করছে আমার। কেন? অ্যাকচুয়ালি আমি এলিয়েন দেখিনি এখনো অবধি। সুযোগ যখন পেয়েছি মিস করব কেন? লোকটা হেসে দিল অন্ধকারে, তাই হাসিটা দেখতে না পেলেও হাসির আওয়াজটা শুনতেই বুকের ভেতর কেমন করে উঠল। লোকটা হাসি মিশ্রিত কণ্ঠেই বলল, ক্যান্ডেল বা টেবিল লাইট কোথায় আছে বলুন, আমি নিয়ে আসছি। হাত খুলুন, আমি এনে দিচ্ছি। সরি ম্যাম, আই কান্ট ট্রাস্ট ইউ। আপনি আবারও যে অলিম্পিকের রেস লাগাবেন না তার কোনো গ্যারান্টি নেই। আমি এবার বেশ বিরক্ত হলাম, রাগ লাগছে ভীষণ। কি পেয়েছে কি লোকটা? কাঠের পুরোতলের মতো নাচিয়ে যাচ্ছে আমাকে। তাই রাগে গজগজ করতে করতে বললাম, লিসেন, ইউ আর ক্রস ইউর লিমিট। আই নো, বাট আমি হেল্পলেস। আপনাকে আগে সবটা বলি, তারপর আপনি যা খুশি করুন। কিন্তু আপনাকে সবটা ক্লিয়ার করে বলার জন্য আমার মুখটা দেখতে হবে। সো আই নিড লাইট। কেন, আপনার মুখ হোয়াইট বোর্ডে নাকি, যে ওখানে না তাকালে অঙ্ক মাথায় ঢুকবে না? ওফ দিস গার্ল, সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন। এবার বলুন। টেবিলের উপর আপনি খুঁজে পাবেন না, ওই ওয়ার্ডরোবের ওপর ক্যান্ডেল আর লাইটার আছে। লোকটা উঠে কিছুক্ষণ খুঁজে একটা ক্যান্ডেল আর লাইটার নিয়ে এলো। টি টেবিলের উপর মোমবাতি রেখে লাইটার দিয়ে জ্বালানোর কয়েক সেকেন্ড মুহূর্তেই পুরো আবসা হলদে আলোয় আলোকিত হয়ে গেল। আমি এতক্ষণ বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম, কিন্তু রুম আলোকিত হওয়ায় লোকটার দিকে তাকিয়ে আমি বড় সড়ো ঝটকা খেলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, ইও সম্ভব, এটা হতে পারে। আমি কি স্বপ্ন দেখছি? তাই দুবার চোখে ঝাপটা দিলাম, কিন্তু সেই একই দৃশ্য। আবারও অবাক করার বিষয়, লোকটা এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, যেন তার দৃষ্টি আমার উপর স্থির হয়ে গেছে। কিন্তু আমার অবাক দৃষ্টি দেখে নিজেকে সামনে নিয়ে মুচকি এসে বুড়ো নাচালো। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে বললাম, আদ্রিয়ান? লোকটা বাঁকা এসে বলল, হ্যাঁ। আমি এবারেও অবাক হয়ে তাকিয়ে থেকে অবিশ্বাস্য সুরে বললাম, আদ্রিয়ান আবরার জুহাইয়ের? অ্যাজ পার আই নো। বলেই ওনার সেই ভুবন ভুলালো হাসিটা দিল। আমার এখন চোখের সাথে নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। আবার অবাক হয়ে বললাম, ইউ মিন দ্যাট গ্রেট সিঙ্গার, রকস্টার এডি?
এবারেও সেই হাসি দিয়ে বলল, লোকে তো তাই বলে, বাট থ্যাংক গড যে আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি নিজের হাতে নিজেই একটা চিমটি দিলাম যে এটা স্বপ্ন কিনা, কিন্তু চিমটিটা ব্যথাও পেলাম, যেটা এডির চোখে পড়লো। আর চোখ পড়তে তিনি আবারও হেসে দিল। এতক্ষণে মোটামুটি শিওর হলাম যে এটা স্বপ্ন নয়, সত্যি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দাঁড়িয়ে আটকে যাওয়া কণ্ঠে বললাম, আপনি এইখানে আমার ফ্ল্যাটে কিভাবে? মানে? আই নিড ইউর হেল্প। আজ রাতটা আমি থাকবো আপনার ফ্ল্যাটে। আমি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি। থাকবে মানে কি, আর কেন? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? মানে আজ রাতটা আমার এখানেই কাটাতে হবে। আজব, এমনভাবে বলছেন যেন নিজের ফ্ল্যাট, নিজে থাকবেন। মামাবাড়ির আবদার। আমি বুড়ো গুসকে বললাম, যদি থাকতে না দিই? উনি মুচকি হেসে পকেটে হাত ঢুকিয়ে বললেন, আপনি বাধ্য, কারণ যদি আবারও ভুলভাল কিছু করেন তো ওভাবেই হাত মুখ বেঁধে রেখে দেব। আপনি চান সেটা? আমি ভয়ে মাথা নাড়লাম, কারণ যদি সত্যি এবার ওভাবে বেঁধে রেখে দেয়। উনি বাঁকা হেসে বলল, গুড গার্ল। কিন্তু আমার ফ্ল্যাটে কেন? একটু বিপদে পড়ে গেছি, তাই এখানে এসে আশ্রয় নিতে হলো। আমি উত্তেজিত হয়ে বললাম, বিপদ? উনি এবারও হেসে দিয়ে বলল, আরে কুল, পালিয়ে যাচ্ছি না আমি, বলবো সব। আগে আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, পুরো ভিজে আছেন তো। আমি নিজের দিকে তাকালাম। এইসবের চক্করে ভুলেই গেছি যে আমি ভিজে আছি। এবার ইতস্তত করে ওনার দিকে তাকালাম। উনিও হালকা ভিজে আছে। মোমবাতির আবছা হলদেটে আলোয় চমৎকার সুন্দর লাগছে তাকে। হালকা ভিজে চুল যা এলোমেলো হয়ে কপালে ভর্তি হয়ে আছে। 6 ফুট ওনার লম্বা ফর্সা গায়ের রং, একেবারে হালকা গোলাপি ঠোঁট, এক অসম্ভব সুন্দর দুটি চোখ। যেন ওই চোখ দিয়ে সবাইকে হিপনোটাইজ করার ক্ষমতা সে রাখে। একটা ব্ল্যাক টি শার্ট, নেভি ব্লু জ্যাকেট, ব্লু জিন্স, হাতে ব্যান্ডের ঘড়ি, পায়ে কেস। একজন স্টার বলে কথা। এখন আমার বিশ্বাস হচ্ছে না যে এত বড় একজন রক স্টার আমার ফ্ল্যাটে এসেছে। আমি এখনো অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আদ্রিয়ান আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, হ্যালো মিস। ওনার আওয়াজে আমার ধ্যান ভাঙতে নিজেকে কোনো রকম সামলে বললাম, জি। উনি ভুরু কুঁচকে তাকালো আমার দিকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, গিয়ে চেঞ্জ করে নিন, আর পারলে আমাকেও মোছার জন্য একটা টাওয়াল জাতীয় কিছু একটা দিয়ে যান, মুছে নিতাম আর কি। আমি কিছু না বলে একটা তাওয়াল এনে ওনার হাতে দিলাম। এরপর তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে কুর্তি আর জিন্স চেঞ্জ করে একটা টপস আর প্লাজো পরে নিলাম। বুকে কেমন যেন ধুকবুক ধুকবুক করছে। আমি কি হ্যালোসিলেট করছি? কিন্তু এটা কিভাবে হলো? এসব ভাবতে ভাবতে বাইরে এলাম। বাইরে বেরিয়ে দেখি উনি বেডরুমে মোমবাতি নিয়ে এসেছে আর খাটে বসে আছে। গায়ে শুধু জিন্স আর একটা কালো চিকন স্লিভলেস একটা গেঞ্জি। ভীষণ রকমের কাঁপছি আমি। উনি উঠে আমার সামনে এসে আমাকে এভাবে কাঁপতে দেখে বলল, এখনো ভয় পাচ্ছেন আমাকে? না মানে সেরকম কিছু না, প্রচুর নার্ভাস আর আনিজি লাগছে। আদ্রিয়ান বাঁকা হেসে বললেন, কেন? এতক্ষণ তো ভয় পাচ্ছিলেন, পরিচয় জানার পর ভয় লাগছে না? আমি কি বলবো কি করব কিছু বুঝতে পারছি না। সবকিছুই স্বপ্নের মতো লাগছে। কি বলা উচিত আমার এখন? পাবলিক ফিগার আমি, দ্যাট নট মিন্স কি আমার ক্যারেক্টার ভালো হবে, তাই না? আমি একটা বড়সড় টোক গিললাম। উনি একটু একটু করে এগিয়ে আসছেন আমার দিকে, আর আমি নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছি। পেছাতে পেছাতে দেওয়ালে লেগে গেলাম। মনে মনে প্রচুর ভয় হচ্ছে। শুনেছি এইসব সেলিব্রিটিদের ক্যারেক্টারে একেবারেই খারাপ হয়। যদি সত্যি উল্টো বলে কিছু হয়, কেউ তো আমার কথা বিশ্বাসও করবে না যে দ্য রক স্টার এডি আমার বাড়িতে এসে আমার সাথে এসব করেছে। এমন কি কারণ থাকতে পারে ওনার এখানে আসার? এসব ভাবতে ভাবতে উনি একদম আমার কাছে এসে দেওয়ালে হাত রাখলো। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। উনি একটু ঝুঁকতেই আমি খিচে চোখ বন্ধ করে নিলাম। লোকটার নিঃশ্বাস মুখের উপরে পড়তেই আমি নিজেকে আরো গুটিয়ে নিলাম। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রত হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ করে ফিক করে হেসে দেওয়ার শব্দ পেলাম। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি হাসছেন উনি। উনি হাসতে হাসতে খাটে গিয়ে বসলেন। আমি ভুরু কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, সরি, আই ওয়াজ জাস্ট কিডিং, বাট আপনি তো ভয়ে পুরো জমে আছেন। বলে আবারও হেসে দিলেন।
আমি চোখ ছোট ছোট করে তাকিয়েছি ওনার দিকে। এরকম মজা কোনো মানে হয়? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা সরি বললাম তো, মজাটা একটু বেশি হয়ে গিয়েছে, বুঝতে পারছি। আমি এবার হাত দুটো ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে বললাম, রকস্টার এদের এখানে টপ করার কারণটা কি? এটা শুনে আদ্রিয়ান এক পুরো উঁচু করে তাকালো আমার দিকে, তারপর বাঁকা হেসে বলল, আরে বাহ, ভয়েস টোনে এত পরিবর্তন! একটু আগে তো আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারছিলেন না, কেন বলতে গিয়ে কতেই আটকে যাচ্ছিলেন। কি এমন হলো যে ভয়েসে এত জোর? ভোকাল কোডের যা শেষ হয়ে গিয়েছিল, রিসার্চ করে নিয়েছি। এখানে কেন এসেছেন সেটা আগে বলুন। আদ্রিয়ান একটা মেকি হাসি দিয়ে বলল, খিদে পেয়েছে। আমি পুরো কুচকে তাকালাম ওনার দিকে। ইয়ার কি পেয়েছেন নাকি? মানে কি এসবের? বিরক্তকর কণ্ঠে বললাম, আপনি আমার ফ্ল্যাটে খেতে এসেছেন? হ্যাঁ, বাড়িতে আজ খাবার ছিল না, তাই আর কি। বলেই মিটমিটিয়ে হাসতে লাগলো। আমি কিছু না বলে মুখ ফুলে খাটে গিয়ে বসে ওনার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওনার এইসব ইন্টারভিউতে দেখেছি যে উনি ভীষণ মজার মানুষ, রিপোর্টারদের সাথেও বেশ মজা করে। পাবলিক ইনফরমেশন অনুযায়ী উনি যতটা ফানি, মাঝে মাঝে ততটাই এগ্রেসিভ। বেশ কয়েকটা ইন্টারভিউতে ক্যামেরার সামনে রিপোর্টারদের ওপর রেগে যেতে দেখা গেছে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করার জন্য। বাট পার্সোনালি যে উনি ঠিক এই রকম সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে এত কৌতূহল আর উত্তেজনার মাধ্যমে ওনার এই রসিকতা আমার বেশ বিরক্ত লাগছে। আমার এই হতাশ দৃষ্টি দেখে উনি হাসি মুখেই বলল, ওকে ফাইন, বলছি সব, বাট তার আগে আপনার সেলফোনটা দিন তো একটু আমাকে। কেন? আমারটা দিয়ে কী কাজ? আপনারটা নেই নাকি? উনি এবার রাগান্বিত কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় আমার ফোন আমার সাথে থাকলে এখানে অন্ধকারে বসে বসে মশা মারতাম এতক্ষণ? আমি এবার বিরক্তর চরম পর্যায়ে গিয়ে বললাম, আপনার কি মনে হয় আমার সেলফোনে চার্জ থাকলে আমি একটা অপরিচিত লোকের রুমে দেখে ফোন করে লোকজন জড়ো না করে এখানে ঠাটার মতো দাঁড়িয়ে থাকতাম? চার্জ নেই ফোনে। উনি বেডের উপর একটা ঘুষি মেরে বললেন, শেট, এখন তো কারেন্টও নেই। আমার ফোনে তো চার্জ নেই। আপনার ফোনটা কি হাওয়া খেতে গেছে? উনি রেগে তাকালো আমার দিকে। আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই হালকা গলা জেরে ওনার থেকে একটু দূরে সরে গিয়ে বসলাম। দুজনে কিছুক্ষণ নিরাপত্তা পালন করার পর আমি বললাম, বললেন না তো কি এমন হলো যে এত বড় একজন সেলিব্রিটি যার সাথে একটা সেলফি তোলার জন্য ফ্যান্সরা হুমড়ি খেয়ে পড়ে সে একটা সাধারণ মেয়ের ফ্ল্যাটে চোরের মতো ঠকলো? আদ্রিয়ান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল, হোয়াট? আমি চোর? আমিও অবাক হওয়ার ভান করে বললাম, সেটা কখন বললাম? দেন হোয়াট ডু ইউ মিন বাই চোরের মতো ঢুকলেন? না মানে আপনি যেভাবে ঢুকেছেন পুরো চোরের মতোই লাগছিল আর কি, বলেই মিটমিটি হাসছি। উনি এবার চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন, তাই না? আমি হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে বললাম, তাই তো। উনি রাগান্বিত হয়ে আমার দিকে একটু ঝুঁকতেই আমি মাথাটা একটু পিছিয়ে নিলাম। উনি শান্ত কণ্ঠে বললেন, কি যেন বলছিলেন? কিসের মতো লেগেছে আমাকে? আমি একটা ঢোক গিলে বললাম, আমি তো মজা করছিলাম। আপনি এত সিরিয়াস কেন নিচ্ছেন? আপনাকে একটু চোরের মতো না, বিশ্বাস করুন আপনাকে ডাকাতের মতো লাগছিল। হোয়াট? হিজির চমকে গেলাম। কী সব বলছি? দিলাম তো আগুনে ঘি ঢেলে। আমার এই এক সমস্যা, ভয় পেয়ে গেলে কি বলি না বলি নিজেই বুঝতে পারি না। উনি বুড়োকুসকে তাকিয়েছে আমার দিকে, সেটা দেখে আমি একটু মেকি হেসে বললাম, না না মানে আপনাকে তো হ্যাঁ মনে পড়ছে আপনাকে পুরো। কিন্তু কথাটা শেষ করার আগে উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, আপনাকে আর কিছু মনে করতে হবে না। চোর ডাকাত অব্দি হজম করে নিয়েছি, এরপর কিছু হজম করতে গেলে বদহজম হয়ে যাবে ম্যাডাম। এটুকুই বলে সোজা হয়ে বসলেন। আর সাথে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হয়ে নিজেকে ঠিকঠাক করে নিলাম। উনি এবার ফুরুকুসকে নিজের ঘড়ির দিকে তাকালো। সেটা দেখে আমিও টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:30 বাজে। আমি একটু ইতস্তত করে বললাম, হাতে কিন্তু এখনো বললেন না এখানে কেন এসেছেন? উনি হালকা হেসে বললেন, আরে বলছি এত অধৈর্য কেন আপনি? আমি
এক বস্তা বিরক্ত নিয়ে তাকালাম লোকটার দিকে। আমার এখন প্রচুর পরিমাণে রাগ লাগছে। এরকম সাসপেন্স ক্রিয়েট করার কোনো মানে হয়? উনি আমার মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। আমি ফ্রুকুসকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা বলছি, বাট রেগে যাচ্ছেন কেন? আসলে দুপুরে একটা কাজ ছিল, সেটা সারতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কাজটা সারার পর লং ড্রাইভে যেতে ইচ্ছে করেছিল। এটা আমার অভ্যাস বললেই চলে। সো স্ট্রেট দৌড় করতে মাঝে মাঝেই এরকম লং ড্রাইভে বেরিয়ে যাই আমি, আর সেটাও কমপ্লিটলি একা এবং নিরিবিলি। তাই ড্রাইভার গার্ডস সবাইকে পাঠিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করছিলাম। প্রায় ঘন্টা 3 ড্রাইভ করার পরে এখানকার একটা রোডে এসে পৌঁছে যাই, কারণ এলাকাটা নিরিবিলি ভালো লাগছে আমার। আর তখনই খেয়াল করি যে কিছু লোক ফলো করছে আমাকে, কারণ অনেকক্ষণ ধরেই তারা আমার পিছনে পিছনে আসতে দেখেছিলাম। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, তাই গালে হাত দিয়ে বললাম, তারপর আমি গাড়িটা সাইডে রেখে আমার ম্যানেজারকে কল দিতেই যাব। তার আগেই আমার গাড়ির কাঁচ ভেদ করে একটা গুলি চলে আসে। আমি ঝুঁকে গিয়েছিলাম, তাই গুলিটা একটুর জন্য আমার মাথায় লাগেনি। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, আর তারপর চার্জ শেষ হয়েছে নাকি হয়নি জানি না, ফোনটাও আর অন হয়নি। এরপর কি করলেন? যেহেতু ফোনটা অন হচ্ছিল না আর আমি কমপ্লিটলি একাই বেরিয়েছি, তাই আমি গাড়ি স্টার্ট করে বিভিন্নভাবে গাড়ি চালিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করি। আর উপর থেকে বৃষ্টি, আমি ওদেরকে একটু পিছনে ফেলে ওদের আড়ালে গাড়ি নিয়ে চলে আসি। তারপর গাড়ি থেকে নেমে যাই, কারণ ওদের কাছে গান ছিল, আর গাড়ির সংখ্যা দেখে বুঝলাম লোকও ছিল অনেক। তাই আমি একা নিজেকে সেভ করতে পারতাম না, তাই ওখানেই গাড়িটা রেখে ওখান থেকে বেশ অনেকটা দূরে চলে যাই। এসবের মধ্যে ফোনটা আনতেই ভুলে গিয়েছি। ফোনটা বন্ধ ছিল, তাই এরেও আহামরি কোনো লাভ হতো না। কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আর কাউকে ডাকতেও পারছিলাম না। সো এরকম বৃষ্টি, তারপর ওরা যে কোনো সময় এসে যাবে, রাস্তায় থাকা রিস্কি হয়ে যেত, তাই কারো বাড়িতে আশ্রয় নিতেই হতো। বাট আপনি ঢুকলেন কিভাবে ভেতরে? ব্যালকনি দিয়ে। হোয়াট? বাইরের আলোতে যেটুকু দেখেছি তাতে এই ফ্ল্যাটের ব্যালকনির দরজাটা খোলা ছিল, তাই এই ফ্ল্যাটেই উঠলাম। আমি ব্যালকনির দরজা খুলে রেখে গিয়েছিলাম। আমিও তো সেটাই ভাবছিলাম যখন ভেতরে ঢুকে বাড়িটা ফাঁকা পেলাম, যে এতটা রেসপন্সিবল কেউ কি করে হয়। এখন আপনাকে দেখে বুঝতে পারছি যে কি করে হয়। আমি ওনার দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিলাম। উনি হেসে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, কিন্তু আপনাকে কারা মারতে চায় আর কেন? মারতে তো অনেকেই চায়, আর কারণেরও অভাব নেই, কিন্তু অ্যাটাকটা কারা করছে সেটা কালকের মধ্যেই জানতে পারবো। একবার বেরোয় শুধু বাইরে, এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার, তুমি এসব বুঝবে না। ওনার শেষ কথাটায় হালকা হাসলাম, তবে সেটা ওনার দৃষ্টির আড়ালে। সো এই জন্যই আজ এখানে থাকতে হবে আমাকে, আর আপনি আমাকে চোর ডাকাত কি সব বানিয়ে দিলেন বলে উনি হেসে দিলেন, আর আমিও হেসে দিলাম। উনি হাসি মুখে বললেন, আপনি আমার বেশ ছোট, দেখেই বোঝা যাচ্ছে, আর এমনিও আমি বেশিক্ষণ কাউকে আপনি বলতে পারি না। সো আমি তোমাকে তুমি করেই বলছি, ওকে? আপনি পারমিশন চাইলেন নাকি জানিয়ে দিলেন? যেটা মনে করো। আমি মুচকি হাসলাম। কারেন্ট কখন আসবে? আমি শব্দ করে হেসে দিয়ে বললাম, আজ কারেন্টের কথা ভুলে যান, সকালের আগে আসবে না। ড্যাম। আমি হেসে দিলাম। বাইরে এখনো অবিরাম ধারায় বৃষ্টি পড়ে চলেছে, সেই সাথে চারপাশটা আরো স্নিগ্ধ লাগছে। বাতাসে কেঁপে কেঁপে ওঠা মোমের হলদেটে আলো, আর চোখে দেখছি ওনাকে। উনি খাটের 2 হাঁটু গুটিয়ে হাঁটুর ওপর 2 হাত রেখে বসে আছে, কিন্তু উনি আর চোখে না, সরাসরি তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে। সেটা দেখে আমি বুড়ো নাচালাম। এতে ওনার ধ্যান ভাঙলো বোধ হয়। উনি মুচকি হেসে মাথা নাড়ালো, তারপর সামনে তাকিয়ে বললেন, ভয়ে ছিলাম এখানে ঢোকার সময় কার না বাড়িতে গিয়ে পড়ি। আমাদের তিলকে তাল বানিয়ে প্রচার করতে তো আর মিডিয়া দুবার ভাববে না। সো এই জার্নালিস্টও না, এদের খালি মাসালাদার খবর তৈরি করতে হবে যাতে বেশি ইনকাম হয়, কিন্তু ওদের এসব ভুলভাল খবরের জন্য যে আমরা যে বিপদে পড়ি সেটা তাদের দেখারও বিষয় না। সব জার্নালিস্ট কিন্তু এক না। সবাই টাকার জন্য এসব করে না, কেউ কেউ প্যাশন হিসেবে নেয় পেশাটাকে। হয়তো, কিন্তু আমি এখনো এমন কাউকে পাইনি। ইমোশন বোঝে না, যা খুশি প্রশ্ন করে দেয়। আরে ভাই, আমরাও তো মানুষ নাকি? হ্যাঁ, যতগুলো জার্নালিস্ট দেখেছি আমার ক্যারিয়ারে,
সেই মোতাবেক আই জাস্ট হেট দ্যাম। আমি এবারে মুচকি আসলাম। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে বলেন, খিদে পেয়েছে, খাওয়ার কিছু আছে নাকি? আসলে দুপুরে বেরিয়েছি, এখনও পেটে কিছুই পড়েনি। বারে ফিরবো তার আগেই এই ঘটনা। আমি বেশ অবাক হলাম। আদ্রিয়ান আবরার জোহের আমার ফ্ল্যাটে এসে আমার কাছে ডিনার করতে চাইছে? সিরিয়াসলি? এই দিনটাও দেখার ছিল আমার। কিন্তু ওনাকে কি করে বলবো যে আমি ম্যাক্সিমাম রাতে কফি আর বিস্কুট খেয়েই কাটিয়ে দিই। এত রাত করে ফিরে রান্না করার এনার্জি থাকে না। ব্রেকফাস্টে নুডলস বা পাস্তা করে খেয়ে নিই। লাঞ্চটা সবসময় বাইরেই করি, তাই ঘরে রান্না করার মতো নুডলস পাস্তা ছাড়া কিছুই নেই। কিন্তু ওনাকে এসব কি করে দেব? তাই একটু ইতস্তত করে তাকালাম ওনার দিকে। উনি আমার তাকানো দেখে কি বুঝলো জানি না, মুচকি হেসে বললেন, মানে খেতে চেয়েছি বলে পোলাও বিরিয়ানি আনতে হবে তার কোনো মানে নেই। জাস্ট খেয়ে পানি খাওয়ার মতো কিছু দিলেই হবে। নুডলস পাস্তার বিস্কুট ছাড়া কিছুই নেই। উনি এবারও হেসে দিয়ে বললেন, আর কি চাই? নুডলস রান্না করে নিয়ে এসো, তাতেই হবে। ওকে বলেই উঠতে নিলে উনি বললেন, কফি আছে তো? আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ সেটা আছে, ওটাও করছি ওয়েট। উত্তরে উনি শুধু মুচকি হাসলেন। আমি গুটি গুটি পাই কিচেনে ঢুকে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমি মুচকি হেসে পেছনে ঝুঁকে উকি দিয়ে দেখলাম উনি আসছে কিনা। কিন্তু যখন দেখলাম আসছে না, তখনই খুশিতে লাফিয়ে উঠলাম। এতক্ষণে বহু কষ্টে নিজের ইমোশনটাকে চেপে রেখেছিলাম। ইয়াহু, আই ক্যান বিলিভ আমার আদ্রিয়ান আমার ফ্ল্যাট এসেছে, আমার সাথে আজ রাত থাকবে। আমার ক্রাশ, আমার জান, যাকে নিয়ে শুধু কল্পনাই করতাম, সে আজ এই বর্ষণের রাতে আমার কাছে আছে। ওর সাথে কথা বলছি আমি, ওর জন্য ডিনার বানাচ্ছি। ওয়াও, আমি জাস্ট ভাবতে পারছি না। এসব বলেই এলোপাথারি নাচতে শুরু করলাম। পাগলের মতো লাফালাফি করে নাচছি, যেন হাতে চাঁদ পেয়েছি। আশেপাশে কোনো কিছুই খেয়াল নেই আমার। নাচতে নাচতে পেছন করে আমি পুরো চমকে গেলাম। নাচ অটোমেটিক বন্ধ হয়ে গেল আমার, কারণ আদ্রিয়ান হাতে ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুনে ফেলো না তো কিছু? যদি শুনে থাকে যে উনি আমার ক্রাশ আর ওনাকে আমি এত পছন্দ করি, তাহলে ভাব 100 গুণ বেড়ে যাবে। বহুত কষ্টে নিজের ইমোশনকে চেপে রেখে এতটা ইমেজ ক্রিয়েট করেছি, সেটা নষ্ট হয়ে যাবে। বাহ, ডান্সটা তো খুব ভালো করো তুমি। ওনার কণ্ঠস্বর শুনে আমার ধ্যান ভাঙলো। তাকে দেখি আদ্রিয়ান ডান হাতের থুতনিতে রেখে মুচকি মুচকি হাসছে। ও কতটা শুনেছে বা কতটা দেখেছে আমি তো জানি না, তাই ইতস্তত করে বললাম, না মানে আমি আসলে। আদ্রিয়ান ওনার জিন্সের পকেটে হাত ঢুকিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, নাচছিলে ভালো কথা, কিন্তু কিচেনে ঢুকে এমন কি হলো যে ঘর কাঁপিয়ে নাচতে শুরু করলে? আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কিছু শুনতে পাইনি। নিজেকে সামলে কপালের সামনে চুলগুলো কানের গুছতে গুছতে বললাম, না মানে আসলে ওইগুলো শুনে নিয়েছি, এরপর তো কিছু বলো। আমি কিছু একটা ভেবে নিজেকে সামলে নেওয়ায় ওনার দিকে বিরক্তকর চাহনি দিয়ে বললাম, আমার ফ্ল্যাট, আমার কিচেন, আমি যা খুশি তাই করব। নাচবো, লাফাবো, গাইবো, আপনাকে তার কৈফিয়ত কেন দেব? আদ্রিয়ান মুচকি এসে মাথা দুলিয়ে বললেন, কারেক্ট আছে, তুমি নাচতে নাচতে ফ্লোর ভেঙে ফেলো, ইসমে মেরা কুছ নেই যাতা। যেটা বলতে এসেছিলাম, নুডলসে ঝালটা একটু বেশি করে দিও। এটুকু বলেন যেতে নিয়েও আবার পেছন ফিরে মুচকি এসে বললেন, আর হ্যাঁ, নাচার জন্য সারা রাত পড়ে আছে। আপাতত আমার ভীষণ খিদা পেয়েছে, তাই খাবারটা আগে আনলে ধন্য হতাম আর কি। এটা বলে উনি সিটি বাজাতে বাজাতে চলে গেলেন, আর আমি আহম্মকের মতো তাকিয়ে আছি ওনার যাওয়ার দিকে। এখন বিহেভ করছেন যেন আমি ওনার খুব পরিচিত কেউ। একটা অপরিচিত মেয়ের ফ্ল্যাটে এসে, তাও এভাবে হুট করে। সংকোচ তো অনেক দূরের কথা, এ তো এমন বিহেভ করছে যেন ও আমার ফ্যামিলি মেম্বার হয়। বাট যাই হোক, আজ রাতটা ও এখানে থাকবে এটাই আমার কাছে অনেক। এসব ভেবে গুনগুনিয়ে গান গাইতে গাইতে নুডলস রান্না শুরু করলাম। রান্নার ফাঁকে ফাঁকে উকি দিয়ে ওনাকে দেখার চেষ্টা করে যাচ্ছে। নুডলস রান্না কমপ্লিট করে দুটো প্লেটে সার্ভ করে নিয়ে গেলাম। গিয়ে দেখি সাহেব খাটে এক কোণে আরাম করে বসে চারপাশ দেখছে। আমাকে দেখি উনি একটা হাসি দিলেন, উত্তরে আমি একটা হাসি দিলাম।
আমি প্লেটটা ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি প্লেটটা হাতে নিয়ে বললেন, ওয়াও, স্মেলটা এত ভালো আসছে, খেতে না জানি কত ভালো হবে। আমি হেসে দিয়ে বললাম, চেষ্টা করে দেখুন। উনি হেসে খানিকটা খেয়ে বললেন, টু গুড। খারাপ হলেও কি বলবেন নাকি? না, সত্যি ভালো হয়েছে। তুমি টেস্ট করে দেখো। ওনার কথায় হেসে দিয়ে নিজের প্লেট থেকে খেতে শুরু করলাম। আমার কাছে বিশেষ কোনো টেস্ট লাগেনি, কারণ রোজকার স্বাদ এটা। উনি খেতে খেতে বললেন, তুমি এই ফ্ল্যাটে একাই থাকো? আমি শুনেছি আপনিও নাকি আলাদা থাকেন। হ্যাঁ। কারণ? উনি একটু অন্যরকম ভাবে তাকালো আমার দিকে, তারপর প্লেটটা নামিয়ে রেখে বলল, বাবা, এত ইন্টারেস্ট। আমি হকচকে গিয়ে বললাম, না মানে আমি এমনি জিজ্ঞেস করলাম, পার্সোনালি ইস্যু হলে বলতে হবে না। উনি হেসে দিয়ে বলেন, অতটাও পার্সোনাল না যে তোমাকে বলা যাবে না। আমি ভ্রুকুচকে তাকালাম। উনি মুখে হাসি রেখেই বললেন, আই মিন একটা রাত তোমার হেল্প নিয়েছি, সো এইটুকু বলতেই পারি তোমাকে। ও, তবে আগে খেয়ে নি, তারপর কফি খেতে খেতে বলবো, ওকে? উনি এক মনে খাচ্ছেন আর আমি এক দৃষ্টিতে তাকিয়েছি ওনার দিকে আর খাচ্ছি। সত্যি আমার মনে করি মিডিয়া জগতের এসব লোকদের লাইফস্টাইল কতই না ভিন্ন, তবে তাদের এই চাকচিক্য জীবনযাপনের মধ্যেও কিছু ছোট ছোট সাধারণ বৈশিষ্ট্য থাকে যেটা ক্যামেরার ধরা পড়ে না। ওনাদের এই অসাধারণ সত্তার মধ্যেই কোথাও না কোথাও এত অতি সাধারণ সত্তাও লুকিয়ে থাকে, সেটা শুধুমাত্র ওনার সংস্পর্শে আসা মানুষগুলোই বুঝতে পারে। সেটা আজ ওনারকে দেখে বেশ বুঝতে পারছি। হঠাৎ উনি খাওয়া ছেড়ে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যালো মিস, ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে ওটা খাও, তারপর আমায় নিয়ে গবেষণা করো। ওনার কথায় ধ্যান ভাঙলো আমার। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে খাওয়াই মন দিলাম। ভেতরে ভেতরে লজ্জা পেল, সেটা বাইরে প্রকাশ করিনি। উনি হালকা হেসে খাওয়াই মন দিলেন। রোজ খাওয়ার পর বললেন, ক্যান্ডেলটা শেষ হয়ে যাচ্ছে, আরেকটা জ্বালাবো? আমি ভ্রুকুচকে মুচকি এসে বললাম, যে ফ্ল্যাটে ঢোকার আগে পারমিশন নেননি সে মোম জ্বালাতে পারমিশন চাইছে? পেঞ্চ মারছ? যেটা মনে করেন। হাতিয়ান হেসে দিয়ে বললেন, বাহ, আমার ডায়লগ আমাকেই শোনাচ্ছ? আমি ভ্রুকুচকে বললাম, ডায়লগের ওপর কি নাম লেখা ছিল? না, তা ছিল না। দেন। ওকে ফাইন, ইউ উইন আই লুজ। হ্যাঁ, এবার কি ক্যান্ডেল জ্বালাতে পারি ম্যাডাম? আমি জ্বালাচ্ছি, আপনি বসুন। না, তুমি বরং কফিটা করে আনো, আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি। আমি মুচকি হেসে টেবিলের লাইট নিয়ে চলে গেলাম কিচেনে কফি করতে। কফি করে নিয়ে দেখি উনি রুমে নেই। বুঝলাম ব্যালকনিতে আছে। বৃষ্টি এখন আর তেমন নেই, হালকা ছিটে ছিটে ফোঁটা পড়ছে, তবে আশপাশটা পরিষ্কার না। খানিক পরে আবারও ঝরঝর করে বৃষ্টি পড়বে বোঝাই যাচ্ছে। চারপাশে এরকম নিস্তব্ধতা বিরাজ করছে, তবে তার মধ্যে তাই ব্যালকনিতে গিয়ে দেখি উনি নিচে বসে আছেন। আমি অবাক হয়ে বললাম, নিচে বসে আছেন কেন? উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, নিচে ভালো লাগছে, এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হালকা বৃষ্টির ছিটে। আমি কিছু না বলে কফির মগটা ওনার দিকে এগিয়ে দিলাম। উনি মুখে সেই কিউট হাসিটা রেখে মগটা হাতে নিয়ে আরেক হাত ওনার পাশে ইশারা করে বললেন, বসো। আমি বেশ অবাক হলাম ওনার কথা ইতস্তত করে বললাম, আমি বসবো আপনার পাশে? উনি ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে বললেন, সমস্যা হবে তোমার? না তা না, কিন্তু উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন ওনার ঠিক পাশে। আমি বেশ অবাক হয়ে তাকিয়েছি ওনার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি মুচকি এসে বললেন, তুমি বাস জার্নি করেছো? আমি হেসে দিয়ে বললাম, আমাদের মতো মানুষদের কাছে একটু দূরের জার্নি মানে বাস জার্নি। তার মানে অনেকের পাশে বসে জার্নি করেছো? হ্যাঁ, তা তো করছি। হাতিয়ান এবার আমার দিকে হালকা ঘুরে বলল, তাহলে আমি কি দোষ করলাম ম্যাডাম? এটা আলাদা ব্যাপার। বাসে যাদের পাশে বসি তারা তো আমাদের ক্লাসের মানুষ, আর আপনি তো তাদের নিয়ে এবার শব্দ করে হেসে দিল। ওনার হাসি দেখে আমি বুড়োকুচকে তাকিয়ে রইলাম। এমন মনে হচ্ছে যেন মিরাক্কেল অপূর্ব রয় যোগ বলেছে। আজব। আমি কিছু বলবো তার আগেই আদ্রিয়ান হাসি থামিয়ে বলল, মানুষের আবার ক্লাস? আচ্ছা, সেটা কোথায় লেখা আছে? আমি বুঝতে পারলাম উনি কি মিন করতে চাইছেন, তাই মুচকি এসে বললাম,
ব্যাংক ব্যালেন্স, বড় বড় গাড়ি, বিশাল বাংলোতে, ফেমে, আরো অনেক কিছুতে। আদ্রিয়ান মুস্কি হেসে কফিতে চুমুক দিয়ে বললেন, কিন্তু সেই ক্লাস শিট কে করেছে? আমরা মানে মানুষেরা। এক্স্যাক্টলি, সব তো আমাদের মধ্যেই, তাই না? যদি তুমি নিজেই পারফর্মার হও আর নিজেই জজ হও, তাহলে জাজমেন্ট কি কেউ মেনে নেবে? হুম। তাহলে তোমরা কেন মানো? দেখো, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ফেম, এগুলো দিয়ে একটা মানুষ কতটা ধনী বা কতটা সাকসেসফুল সেটা বলা যায়। কিন্তু কোনো মানুষের ক্লাস শুধুমাত্র তার পার্সোনালিটি আর ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। আমি গান করে টাকা ইনকাম করি, আমার গান সকলের কাছে ভালো লাগে, তাই সবাই আমাকে ভালোবাসে, আর তাই গানের অফার বেশি আসে আর টাকাও। কিন্তু এতে শুধুমাত্র আমার সফলতার প্রকাশ পাচ্ছে। আমি কোন লেভেলের মানুষ সেটা না। মানুষের ক্লাস শুধুমাত্র মানবিকতা দিয়েই বিচার করা যায়, টাকা দিয়ে নয়। আমি এতক্ষণ ওনার কথা মনোযোগ দিয়ে শুনলাম, তারপর কবিতা চুমুক দিয়ে বললাম, কিন্তু সেটা মানে কজন? রাজা যদি নিজেই নিজেকে রাজা না মানে, তাহলে অন্য কেউ কেন মানবে? ওর কথার মানে বুঝতে পারলাম। সত্যি, ঠিকই তো বলেছে। আমরা নিজেরাই যদি নিজেদেরকে মিডল ক্লাস ভাবি, তাহলে বাকিদের কি দোষ? তবে আদ্রিয়ানের চিন্তাধারা খুব ভালো লাগলো, পুরো মন ছুঁয়ে গেছে ওনার কথাগুলো। সত্যি সেলিব্রিটি মানেই যে খারাপ, মুডি, অহংকারী হবে তা নয়, তার প্রমাণ আজ আদ্রিয়ানকে দেখেই পেলাম। যদিও বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি ওনার পজিটিভিটি, কিন্তু সেগুলো সৌহব মনে হচ্ছিল আমার। এসব ভেবেই ওর দিকে তাকিয়ে মুচকে আসলাম। একটু পর কিছু একটা ভেবে ওকে বললাম, বললেন না তো ফুল ফ্যামিলি থাকতেও আপনি কেন একা থাকেন? উনি কিছুক্ষণ চুপ থেকে সামনের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিয়ে বললেন, প্রবলেমটা হলো ড্যাড। উনি কোনোদিনই এসব গান, মিডিয়া জগৎ পছন্দ করতেন না। তার ইচ্ছা আমি তার কোম্পানির দায়িত্ব নেই, কিন্তু আমি কোনো কালেই এসব পছন্দ করতাম না। এসব বিজনেস, ক্লায়েন্ট, এগুলো আমার মাথায় ঢুকতেই চাইতো না। ছোটবেলা থেকেই গানের প্রতি একটা আসক্তি ছিল, আর সময়ের সাথে সাথে সেই আসক্তি আরও তীব্রতর হয়েছে। স্কুল কলেজের বিভিন্ন ফাংশনে গান গাইতাম, তবে আমার এই খাপছাড়া ভাবটাই ড্যাডের সহ্য হচ্ছিল না। কলেজের এক ফাংশনে এক মিউজিক ডিরেক্টরের আমার গলা ভালো লাগে, আর সেখান থেকেই এই জগতে জার্নি শুরু হয়। ড্যাডের যদিও পছন্দ ছিল না, কিন্তু কিছু বলেনি। কিন্তু পড়াশোনা শেষ হবার পরেও যখন ওনার কোম্পানির দায়িত্ব নিতে চাইনি, তখন আমার উপর প্রেশার ক্রিয়েট করা শুরু করলেন। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তখন এক প্রকার জোর করা শুরু করলো, আর মম ও ড্যাডের মুখের উপর কিছু বলতে পারছিল না। একদিন এই নিয়ে ড্যাডের সাথে তর্ক হয়, আর সেই তর্কের মধ্যেই ড্যাড আমার গায়ে হাত তুলে বসে, যেটা আমি মানতে পারছিলাম না। আর তাই সেদিন সেই মুহূর্তেই চলে আসি ওই বাড়ি থেকে। এতক্ষণ চুপচাপ শুনছিলাম ওনার কথা। ওর কথা শেষ হতেই আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি আপনার বাবার একমাত্র ছেলে, উনিও তো এটাই চাইবে যে ওনার কোম্পানির দায়িত্ব আপনি নেন। আদ্রিয়ান সামনের দিকে তাকিয়ে বলল, আই নো, বাট বাবা হিসেবে ওনার আমার স্বপ্নটাকেও গুরুত্ব দেওয়া উচিত ছিল, তাই না? যদি উনি বলতেন যে আমি গান করে সময় পেলে অফিসে বসতে পারি, তাহলে আমি রাজি হয়ে যেতাম। কিন্তু উনি তো আমাকে আমার গানটাই ছাড়তে বলেছিলেন। আমি কিছু না বলে কফির মুখে চুমুক দিলাম। বিদ্যুৎ চমকানোর আলোয় হঠাৎ করে আলোকিত হওয়া আকাশটাও দেখছি, আর মেঘের হালকা শব্দ, গুরুম গুরুম আওয়াজ শুনছি। ভেতরটা ভার ভার লাগছে খুব। বুকের ভেতর এক অদ্ভুত বিষাদ গ্রাস করছে। খুব মনে পড়ছে আব্বুর কথা। কি অবাক করা ব্যাপার, তাই না? কার স্বপ্ন পূরণের জন্য তার বাবা বাধা হয়ে দাঁড়ায়, আর কেউ নিজের বাবার দেখা স্বপ্নে আঁকড়ে ধরে এখনো নিঃশ্বাস নিচ্ছে। সত্যি জীবন খুব অদ্ভুত। এখানে যেমন আলাদা আলাদা মানুষ আছে, সেই সাথে আলাদা আলাদা সমস্যা, কষ্ট, যন্ত্রণাও আছে। কারো কিছু থাকার যন্ত্রণা, কারো কিছু না থাকার যন্ত্রণা। কিছু আছে বলে কেউ কষ্ট পাচ্ছে, আবার কিছু হারিয়ে ফেলে বলে অন্য কেউ কষ্ট পাচ্ছে। কিন্তু বাস্তবময় এই শহরে আমরা সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। কারো দুঃখে একটু আক্ষেপ আর দীর্ঘশ্বাস দেওয়ার সময় থাকলেও পাশে থেকে সান্ত্বনা দেওয়ার মতো সময়ের বড্ড অভাব আমাদের। হঠাৎ করে আদ্রিয়ান আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, কি ভাবছো? ওরটাকে ধ্যান ভাঙলো। নিজেকে সামলে বললাম, কিছু না। আমার সম্পর্কে তো অনেক কিছু জানো, আর আরেকটা এখন জানলে, বাট তোমার সম্পর্কে কিছুই জানালো না। এতক্ষণ হয়ে গেল, নামটা পর্যন্তও জানা হয়নি। অনিমা, অনিমা কোতোয়াল।
ওয়াও, কিউট নেম। বাই দ্য ওয়ে, এত লেট করে ফিরলে? হ্যাঁ, দেখে মনে হলো অফিস থেকে এসেছো। কি করো তুমি? আই মিন, প্রফেশন কি? এ যদি এখন আমার প্রফেশন জানি না জানি হার্ট অ্যাটাক করে বসে বলবো, কিন্তু মিথ্যে বলাটা তো ঠিক হবে না। তবে আমার জব জানলে শিওর কয়েকশো বললে শক্ট খাবে। ভুল ভাববেন না তো আমায়? এটা মনে করবেন তো আমি নিজের স্বার্থে ওকে এখানে থাকতে দিয়েছি। এত ভালো ব্যবহার করছি শুধুমাত্র নিজের ফায়দার জন্য। চলে যাবে না তো এখান থেকে? বাট যা খুশি হোক, আমি মিথ্যে বলতে পারবো না। এসব ভাবতে ভাবতেই উনি আবার আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে যান বলুন তো? না মানে, উনি মুচকি এসে বললেন, কিসে জব করো তুমি? আমি চুপ করে আছি সেটা দেখে উনি ভুরু কুঁচকে ফেলেন, তারপর বললেন, হোয়াট হ্যাপেন, বলো। আমি এবার সাহস জুগিয়ে বলেই ফেললাম, আমি একজন জার্নালিস্ট। বেচারা সবে কফিতে চুমুক দিয়েছিল। এটা শুনে সাথে সাথে বিষম খেয়ে গেল। কাশতে কাশতে খারাপ অবস্থা। আমি ধরতে গিয়েও থেমে গেলাম। উনি নিজেকে সামলে আমার দিকে তাকিয়ে বলেন, সিরিয়াসলি? আমি হ্যাঁ বোধক মাথা নাড়াই। উনি ফ্লোরে একটা পাঞ্চ মেরে হতাশ দৃষ্টিতে সামনে তাকিয়ে বললেন, একেই বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে যাওয়া। ওনার কথাটা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে হাসাটা একদম ঠিক হবে না। কারণ আমার ক্রাশের রিয়াকশনটা যখন এইরকম হতাশ হতাশ, তখন আমার রিয়াকশনের হাসি থাকাটা মোটেও শোভনীয় নয়। তাই নিজেকে এই হাসিটাকে দমে রেখে চেহারায় একটুখানি সিরিয়াস ভাব টানার চেষ্টা করে ওনার দিকে তাকালাম। উনি চুপ করে বসে আছেন, এতক্ষণ কথা বলছেন আর এখন একেবারেই চুপ। কিছুক্ষণ নীরবতার পর আমি কিছু বলবো তার আগে উনি বলে উঠলেন, সো কালকের হেডলাইন কি হবে? আমি ভুরু কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি আমার দিকে তাকে বিরক্ত নিয়ে বলেন, কি হলো বলো, কালকের হেডলাইন কি হবে? দেখে নিন আদ্রিয়ান আবরার জোহায়েরের রাতের চেহারা। বর্ষণের রাতে এক মেয়ে জার্নালিস্টের ফ্ল্যাটে রকস্টার আদ্রিয়ান আবরার জোহায়ের, নাকি অন্য কিছু? আমি এখনো বুড়ো কুঁচকে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে। আজব, আমি একজন জার্নালিস্ট, ব্যাস এটুকু শুনে যা খুশি বলে যাচ্ছে। আমার কোনো কথা শোনার কোনো দরকার মনে করছে না। ডিসকাস্টিং। খুব রাগ লাগছে, ইচ্ছে করছে আচ্ছা মতো কয়েকটা শুনিয়ে দিই। কিন্তু পরে মাথাটা ঠান্ডা করে ভাবলাম যে ওনার সাথে রেগুলারলি যা হয়, স্পেশালি ওনার সাথে, তাতে এই মুহূর্তে জার্নালিস্ট দেখলে এভাবে রিয়াক্ট করাই স্বাভাবিক। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমাকে এভাবে চুপ থাকতে দেখে উনি একটু জোরেই বললেন, কি হলো বলো, হেডলাইন কি দিবে? মানে কি লিখলে তোমাদের খবরটা বেশি বিক্রি হবে? কথাটা আমার গায়ে লাগলো, কারণ এই প্রফেশনটা আমার জন্য কি সেটা আমিই জানি, কিন্তু ওনার দিকে দিয়ে উনি ঠিক, তাই সেটা গুরুত্ব না দিয়ে আমি ওনার দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, খাদ্য সংকটে অবশেষে এক জার্নালিস্টের ফ্ল্যাটে নৈভোজ্যের আশায় গ্রেট রকস্টার আদ্রিয়ান আবরার জোয়ায়ের। এটা শুনে উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি একটা মেকি হাসি দিয়ে বললাম, এই হেডলাইনটা কিন্তু দারুণ হবে তাই না? বেশ চলবে। আদ্রিয়ান আমার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলেন, আর ওনার হাসি দেখে আমিও হেসে দিলাম। উনি হাসতে হাসতে বললেন, আচ্ছা, তুমি সবসময় এমন চিল মুডে কি করে থাকো বলো তো? আপনার মতো শর্ট টেম্পার হলে এই প্রফেশন টিকতে পারতাম না স্যার। আমি শর্ট টেম্পার? এনি ডাউট? ম্যাক্সিমাম ইন্টারভিউতে তো আপনি রিপোর্টারদের ওপর রেগে বোম হয়ে যান। তো তোমার প্রশ্নগুলোই এমন করো যে মাথা ঠিক রাখাটা মুশকিল হয়ে যায়। প্রশ্ন করার নাম করে অ্যাটাক করে কথা বলো। মানে দরকারের প্রশ্নের চেয়ে অদরকারি আর অপ্রয়োজনীয় প্রশ্নই বেশি করো। আমি একটা ছোট শ্বাস নিয়ে বললাম, আচ্ছা কফিটা খেতে খেতে কথা বলি, ঠান্ডা হয়ে যাবে। উনি বুড়ো কুঁচকে কফির মগে চুমুক দিলেন। বুঝতে পারছি উনি আমার উপর খুব বিরক্ত হয়ে আছেন। আমি কিছু না বলে কফির মগে চুমুক দিয়ে বাইরে তাকালাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। সবকিছু একদম শান্ত। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখি উনি বুড়ো কুঁচকে কফি খাচ্ছে। আমি বললাম, আচ্ছা সব রিপোর্টাররাই কি এইরকমই হাজে বাজে প্রশ্ন করে? আদ্রিয়ান মাথা বাঁকা করে আমার দিকে তাকিয়ে বললেন, না, ঠিক তা না। কেউ কেউ ভালো এবং কাজের প্রশ্নও করে। তাহলে সবাইকে ব্লেম করা কি ঠিক হচ্ছে? উনি বুড়োটা কিঞ্চিত কুঁচকে বাইরে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বললেন,
জানি না, কিন্তু তোমাদের আই মিন জার্নালিস্টদের সহ্য হয় না আমার। এরা পারে না এমন কোনো কাজ আছে নাকি বলো তো একটু? আমি মুচকি এসে কফির মগটা পাশে রেখে ওনার দিকে তাকিয়ে বললাম, তা আপনার আর কি কি অভিযোগ আছে আমাদের মানে জার্নালিস্টদের নিয়ে? উনি কফির মগটা আওয়াজ করে পাশে রেখে বললেন, ইন্টারেস্টিং পিপল। কাজের কাজ তো কিছু হয় না এদের দ্বারা, সব সময় এদের দ্বারা অকাজই হয়ে থাকে। অ্যাটলিস্ট স্মৃতির সাথেই একদিন একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, তাই একসাথেই লাঞ্চ করেছি। সেটা নিয়ে পরের দিন হেডলাইন হয়েছে, উই আর ডেটিং ইচ আদার। ওয়াও, মানে কিছু বলার নেই। আমি হেসে দিলাম। উনি বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হাসছো? হ্যাঁ, কিন্তু হাসবেই তো, তুমিও তো সেই দলেরই, তাই না? আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম, আচ্ছা হাসছি না, এবার বলুন। এদের কৃতি বলে শেষ করা যাবে না। এমনকি টাকার জন্য কাউকে যেমন উঁচুতে উঠাতে পারে, ঠিক সেরকমভাবেই এক ধাক্কায় নিচে ফেলতে পারে, যেটাকে বলে রিডিকিউলাস। সেলিব্রিটিদের মধ্যে কার বাচ্চা কতবার টয়লেটে যায় সেটাও তাদের প্রচার করতে হবে, কিন্তু সত্যিই যেই নিউজটা সবাইকে জানানো দরকার সেটার দিকে তাদের কোনো পাত্তাই নেই। আমি হাঁটুর উপর 2 হাত রেখে বললাম, আর ইউ রাইট, কিন্তু একটা কয়েনের যেমন এপিটোপিট আছে তেমনি সব কিছুরই এপিটোপিট আছে। মানে? 7 বছর আগের কথা, একজন জার্নালিস্ট একজন মন্ত্রীর এগেনস্টে খুব স্ট্রং একটা আর্টিকেল তৈরি করেছিল উইথ প্রুফ। কিন্তু ওই মিনিস্টার যখন জানতে পারে এই জার্নালিস্টের কথা, তখন উনি এই জার্নালিস্টকে টাকার লোভ দেখায়। কিন্তু তাতেও যখন ওই জার্নালিস্ট মানতে চায়নি, তখন তাকে হুমকি দিতে শুরু করে, তার একমাত্র মেয়েকে রেপ করার, তাকে খুন করার, আরও বিভিন্ন হুমকি দেওয়া শুরু করে। কিন্তু উনি মানেনি। উনি অনেক কষ্টে ওনার মেয়ের সম্মান আর জীবন তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু নিজেকে বাঁচাতে পারেনি, প্রাণ দিতে হয়েছিল তাকে। এটুকু বলে আমি ওনার দৃষ্টির আড়ালেই নিজের চোখের পানি মুছে নিলাম। হাদ্রিয়ান অবাক হয়ে বললে, উনি মারা যাবার পর ওনার মেয়ের কি হয়েছিল? কারোর জন্য তো জীবন থেমে থাকে না, তাই ওনার মেয়েও মরে যায়নি, নিঃশ্বাস নিচ্ছে এখনো। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। পরিবেশটা আবারও স্তব্ধ হয়ে গেল। শুধু বৃষ্টির হালকা হালকা ফোঁটার আওয়াজ আর মেঘের হালকা গর্জন শোনা যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, এখনো মনে হয় সব জার্নালিস্ট এক? সেটা কখনোই মনে হয়নি আমার, তবে ম্যাক্সিমাম তো একাই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। আর আমি জানি আপনি আমায় বিশ্বাস করে উঠতে পারছেন না, তবে আপনি একটা বিপদে পড়ে আমার ফ্ল্যাটে হেল্পের জন্য এসেছেন। এটা কি নিউজ করার মতো বিশেষ কিছু আমার মনে হচ্ছে না। আর আমি কতটাও চিপ রিপোর্টার না যে এইসব বিষয় নিয়ে নিউজ বানাবো। আপনি আমার হিস্ট্রি চেক করে দেখতে পারেন, আমি ওই লেভেলের রিপোর্টার নই। হাদ্রিয়ান ইতস্ত করে বলল, ও, আমি আসলে আমার কাছে এটা শুধুমাত্র একটা প্রফেশন নয় আদ্রিয়ান, আমার জীবনের বিরাট একটা অংশ, আমার বেঁচে থাকার একমাত্র ভিত্তি বলতে পারেন। আদ্রিয়ান আমার হাত ধরে ওর 2 হাতের মধ্যে নিয়ে বলল। আমি ওর দিকে অবাক হয়ে তাকালাম। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আমার ওভাবেই বলাটা ঠিক হয়নি। হঠাৎ করেই যখন জানলাম যে তুমি একজন জার্নালিস্ট, তখন ইটস ওকে, আপনার দিক দিয়ে আপনি একদম ঠিক ছিলেন। সত্যি বলতে আজকাল বেশিরভাগ জার্নালিস্ট তো এটাই করে, তাই না? বাট তবুও বাদ দিন তো এইসব, মগটা দিন, কিচেনে রেখে আসি। এরপর সিনে মগটা রেখে চোখ মুখ পানি ছিটে দিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। অন্যের সামনে কেঁদে আর নিজেকে দুর্বল প্রমাণ করতে চাই না। এরপর মুখটা মুছে গিয়ে ওনার পাশে বসলাম। উনি মুচকি হেসে সামনে তাকিয়ে বললে, তো আজকালকার দিনে একা একটা ফ্ল্যাটে থাকার কারণ? কেউ না থাকলে তো একাই থাকতে হয়, তাই না? আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার বাবা মা? আমি আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, মা জন্মের পরেই মারা গেছে, আর বাবাও কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আই এম সরি, আমি জানতাম না। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, জানার কথাও না, সো ডোন্ট বি। তোমার আর কোনো রিলেটিভ নেই? বাবা মা না থাকলে দুনিয়াতে আর কেউ থাকে না। মামার বাসাতেই ছিলাম 4 বছর, কিন্তু কিন্তু আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, বাদ দিন এসব।
ওকে ওকে, আমি হয়তো একটু বেশি পার্সোনাল ইস্যুতে ঢুকে যাচ্ছে। আমি মাথা নিচু করেই রইলাম আর মনে মনে বললাম, আই এম সরি আদ্রিয়ান, আপনি আমার মাত্র এক রাতের অতিথি, তাই আপনাকে আমার জীবনের ভয়ঙ্কর কালো সত্যটা বলতে চাই না আপনি যার কাছে এক রাতের জন্য আশ্রয় চেয়েছেন সে নিজে পালিয়ে বেড়াচ্ছে নিজের খুব কাছের মানুষদের কাছ থেকে। প্রতিটা মুহূর্তে ভয়ে থাকি, ধরা পড়ে যাওয়ার ভয়ে। এসব ভাবতে ভাবতেই উনি বললেন, তোমার বয়ফ্রেন্ড নেই? আমি ভুরু কুঁচকে তাকালাম ওনার দিকে, তারপর বললাম, সেটা দিয়ে আপনি কি করবেন? উনি একটু রাগী গলায় বললেন, আছে কিনা বলো। ওনার রাগী কণ্ঠে একটু দমে গেলাম, কারণ ওনার রাগের সাথে খানিকটা পরিচিত আমি, তাই নিচু গলায় বললাম, না নেই। উনি একটা শ্বাস নিয়ে বললেন, যাক। সেটা শুনে আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে কিছু বলতে যাবো, তার আগে উনি বললেন, বাই দ্য ওয়ে, তুমি রান্নাটা খুব ভালো করো। ভালোই হলো, বিয়ের পর আর ওই স্টুপিড শেফদের ডিসগাস্টিং রান্না খেতে হবে না। আমি বাইরে তাকিয়ে আনমনেই বললাম, পরক্ষণেই খেয়াল হলো কি বললেন উনি। চমকে গিয়ে ভুরু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম, বিয়ের পরে মানে? আদ্রিয়ান হকচকে গিয়ে বলল, আই মিন আমার বিয়ের পর আমার বউ যদি তোমার মতো রান্না জানে তাহলে আর কি। কথাটা আমার কাছে কেমন যেন লাগলো, তবু ছোট করে বললাম, ও। উনি কিছু বলে না। কিছুক্ষণ পর আমি বললাম, ঘুম পাচ্ছে নিশ্চয়ই, আপনি আমার বেডে শুয়ে পড়ুন, আমি সোফা রুমে চলে যাচ্ছি। বলে উঠে দাঁড়াতে উনি আমার হাত ধরে ফেলেন। আমি একটু না অনেকটাই অবাক হয়ে তাকালাম ওনার দিকে। ওনার চোখে এক অদ্ভুত চাহনি আর ঠোঁটে ঝুলে আছে মুস্কি এক হাসি। আমার কেমন একটা লাগছে, হার্টবিট দ্রুত গতিতে চলছে, নিঃশ্বাসটা না চাইতেও ভারী হয়ে যাচ্ছে। এই অনুভূতির কারণ আমার জানা নেই। বাইরের বৃষ্টির গতি হঠাৎ করেই বৃদ্ধি পেল, যেন বৃষ্টিও আজ কিছু জানতে চাইছে। উনি স্লো ভয়েসে বললেন, আজ একটা রাত না ঘুমালে আমার বিশেষ কোনো সমস্যা হবে না। তোমার কি খুব সমস্যা হবে? আমি কিছু না বলে অবাক হয়ে তাকিয়েছি ওনার দিকে। সেটা দেখে উনি মুচকি এসে বললেন, কি হলো, বসো। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থেকেই অপর পাশে বসে বললাম, ঘুমাবেন না? আজ জেগে থাকে না, সমস্যা কি? রাত জেগে থাকার অভ্যাস আমার নেই, কিন্তু কেন জানি ওনাকে না করতে ইচ্ছে করছে না, তাই চুপ করেই রইলাম। উনিও চুপ করেই আছেন। বৃষ্টির বেগ আবারও বৃদ্ধি পেয়েছে। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে বাস পড়া শুরু হবে, আর সেই সাথে আমার ভেতরের ভয়টাও বাড়ছে, কারণ বাস পড়া বৃষ্টির রাতগুলো বারবার আমার সেই ভয়ঙ্কর অতীতের কথা মনে করিয়ে দেয়। কিছুতেই স্বাভাবিক থাকতে পারি না আমি। অন্য দিন তো স্লিপিং পিল খেয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। আজ কি করব? আদ্রিয়ানের সামনে নিজেকে শক্ত করে রাখবো? চুপচাপ বসে সেগুলোই ভাবছিলাম। দীর্ঘ সময় নীরবতা ভেঙে আদ্রিয়ান বললেন, জানো, বৃষ্টির দিনগুলো আমার খুব পছন্দের। বাইরে পড়তে থাকা বৃষ্টি দেখতে দেখতে ধোয়া ওঠানো কফির মগে চুমুক দেওয়া, আবার বৃষ্টি দেখতে দেখতে গিটার বাজানোটাও আমার খুব পছন্দের কাজ। এনিওয়ে, তোমার বৃষ্টি ভালো লাগে? আমি তখন আকাশের দিকে তাকিয়েছিলাম। ওনার কথা শুনে আকাশের দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, একসময় খুব ভালো লাগতো, কিন্তু এখন ভয় লাগে। তবে আগের মতো অতটাও ভয় না পেলেও ভয়টা পুরোপুরি কাটাতে পারিনি। আদ্রিয়ান ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, বৃষ্টিকে ভয় পাও? স্ট্রেঞ্জ। আমি ওনার দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, আই নো। বাট বৃষ্টিকে কে ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে? আমি কথাটা ঘোরানোর জন্য হালকা হেসে বললাম, আচ্ছা বাদ দিন এইসব, আর কিছু লাগবে আপনার? উনি হয়তো বুঝতে পারেন আমি কথাটা এড়িয়ে যেতে চাইছি, তাই কথা না বাড়িয়ে বললেন, না, আপাতত আর কিছু চাই না। তুমি আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে একটু শান্ত হয়ে বসো তো। আর লিসেন, আমার আজ ঘুমাতে একদমই ইচ্ছে করছে না, আর তুমিও যে আজ ঘুমাতে পারবে না তা আমি জানি। কজ একা একটা ফ্ল্যাটে একটা ছেলেকে রেখে ঘুম আসবে না, এটা আমি জানি। আনিজি লাগবে তোমার। আর যেহেতু দুজনেরই ঘুম আসবে না, সো গল্প করে রাতটা পার করে দেই, সেটা ভালো হবে, তাই না? আপনি দেখছি আজ খুব গল্প করার মুডে আছেন। আদ্রিয়ান এবার আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে হালকা ঝুঁকে বললেন, এরকম সুন্দরী একটা মেয়ে বাসে থাকলে তো অনেক কিছুরই মুড হয়, তাই না? আমি একটু দূরে সরে গিয়ে গলা জেড়ে বসলাম। সেটা দেখে উনি শব্দ করে হেসে দিয়ে বললেন, এত ভীতু কেন তুমি? তোমার এখনো মনে হচ্ছে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব? আমি কানের পিঠে চুল গুছতে গুছতে ইতস্তত করে বললাম, না ভাট, এভাবে বলে কেউ?
উনি ফ্লোরে এক হাত ভর দিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন। তাহলে কিভাবে বলে? আমি এবার ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, লোকে ঠিকই বলে আপনারা সেলিব্রিটিরা সত্যি অসভ্য। তাই? এনি ডাউট? উনি এবার একটা বাঁকা হাসি দিলেন, তারপর ওনার এক হাত আমার উপর দিয়ে নিয়ে ফ্লোরে রেখে আমার দিকে বেশ অনেকটা ঝুঁকে গেলেন। আমি একটা ঢোক গিলে কাপা কাপা গলায় বললাম, কি 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 করছেন? ভেবে তো ছিলাম কিছু করব, কিন্তু কিছু না করে অসভ্য হবার চেয়ে কিছু করে অসভ্য হওয়াটা বেটার না? বলি মুখটা আর একটু এগিয়ে আনতে আমার প্রাণ যায় যে অবস্থা। উনি কিছু করবে না সেটা জানি আমি, কিন্তু ওনার এত কাছে আসাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেকি হাসি দিয়ে বললাম, এই দেখুন আপনি আবার আমার কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন। আমি তো মজা করছিলাম। আদ্রিয়ান মুচকি হেসে সরে গেল। আমিও সোজা হয়ে বসে একটু শান্তির নিঃশ্বাস নিলাম। আর একটু হলেই দম আটকে যেত আমার। বাপ রে বাপ। আমি হাত দিয়ে চুলগুলো ঠিক করে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সেটা দেখে আমি ভুরু কুঁচকে বললাম, হোয়াট? তুমি? একটুকু বলতে না বলতেই প্রচণ্ড জোরে চারপাশ কাঁপিয়ে বজ্র পড়লো। আমি সাথে সাথেই দু হাতে কান চেপে ধরে চোখ খিচে বন্ধ করে জোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, আব্বু! চোখ খিচে বন্ধ করে কানে হাত দিয়ে কাঁদছি আমি। চোখ বন্ধ রাখা অবস্থাতেই বুঝতে পারলাম আদ্রিয়ান আমার দুই হাতের বাহু ধরে হালকা জাকিয়ে বললেন, কি হয়েছে অনিমা? জাস্ট বাজ পড়েছে, আর কিছু তো হয়নি তাই না? তাকাও, এভরিথিং ইজ নর্মাল, তাকাও। ওনার কথাগুলো আমার কানে গেলেও আমি চোখ খোলার সাহস পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপছে আমার। বারবার সেই রাতগুলোর কথা মনে পড়ছে। সারা শরীর অসম্ভব রকম কাঁপছে। হঠাৎ গালে আদ্রিয়ানের হাতের ছোঁয়া পেলাম। ও গালে হাত দিয়ে ঝাঁকিয়ে বললেন, লুক অ্যাট মি, কিচ্ছু হয়নি, দেখো। কিন্তু আমার চোখের সামনে শুধু সেই নৃশংস ঘটনাগুলোই ভাসছে, আর কিচ্ছু না। তাই শুধু বললাম, আব্বু! আব্বু! আদ্রিয়ান কিছু বলবে তার আগেই আবারও আওয়াজ করে বজ্রপাত হলো। আর আমি সামনে ব্যক্তিটিকে জড়িয়ে ধরলাম। মুহূর্তে আমি কি করছি না করছি আমার কোনো খেয়াল নেই। এই মুহূর্তে আমার শুধু একটা অবলম্বন চাই, যার দ্বারা আমি নিজেকে শান্ত করতে পারবো। উনি শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। এই ঠান্ডা পরিবেশে ঘামে ভিজে যাচ্ছি আমি। দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে কোনো অতল সাগরে তলিয়ে যাচ্ছি আমি, যেখান থেকে চেয়েও বের হতে পারছিলাম না। আস্তে আস্তে চোখ খুললাম। মাথাটা বেশ ভারী লাগছে। ভালোভাবে তাকিয়ে মোমের আবছালে বুঝতে পারলাম রুমের বেডে শুয়ে আছি। ধীরে ধীরে সবটা মনে পড়লো। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। আমি জানতাম আমি নিজেকে সামলাতে পারবো না। পাশে তাকিয়ে আদ্রিয়ানকে বসে থাকতে দেখতে হুড়মুড়িয়ে উঠে বসলাম। আদ্রিয়ান শান্ত গলায় বললেন, আস্তে, এত তাড়াহুড়োর কিছু হয়নি। আমার বেশ লজ্জা লাগছে। বেচারা আমার বাসায় অতিথি হয়ে এসে আমারই সেবা করছে। তারপরেও জড়িয়ে ধরেছি আমি ওকে। ও কি ভাবলো? আর আমি ভেতরে কিভাবে আসলাম? নিশ্চয়ই আদ্রিয়ান এনেছে। ও আল্লাহ, আমি আসলেই একটা প্যানিক। আমার কাছে যে আসে সেই ঝামেলায় পড়ে। আমি ওনার দিকে তাকিয়ে ইতস্তত করে বললাম, আই এম সরি। আসলে ডোন্ট বি সরি। এখন কেমন লাগছে? বেটার। বাট বাজ পড়লে এত ভয় পাও তুমি? কিছু না বলে মাথা নিচু করে আছি, কারণ এই মুহূর্তে কিছু বলার নেই আমার। কি বলবো? এই বাস পড়া বৃষ্টির রাতগুলোই তো আমার জীবনের কাল ছিল। আমাকে চুপ করে থাকতে দেখে আদ্রিয়ান বলল, ওকে, ব্যালকনিতে চলো, একটু ফ্রেশ লাগবে। আমি একটু গুটিয়ে বসলাম। তারপর মাথা নাড়লাম। উনি ব্যাপারটা বুঝতে পেরে মুচকি এসে বললেন, বাইরে এখন আর বাজ পড়ছে না, সেই বিদ্যুৎও চমকাচ্ছে। আমরা গিয়ে বসতে পারি, সমস্যা নেই। ভালোভাবে খেয়াল করে দেখলাম সত্যি সব থেমে গেছে। এখন শুধু গুড়ি গুড়ি বৃষ্টি আসছে বাইরে। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30 বাজে। আদ্রিয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, চলো। আমি আদ্রিয়ানের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ইতস্তত করে ওনার হাত ধরলাম। উনি হাত ধরে বেলকুনিতে নিয়ে গেলেন। এরপর দুজনেই ফ্লোরে বসলাম। তবে কেউ কারো কথা বলে দুজনেই বেশ অনেকক্ষণ নীরব ছিল। নীরবতা ভেঙে আমি বললাম, একটু বিরক্ত করে ফেলাম আপনাকে, তাই না? উনি ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কোন ব্যাপারে? বুঝতে পারলাম বোঝাও না বোঝান ভার করছে, তাই মুচকি হেসে বললাম, না মানে এতক্ষণ সেন্সলেস ছিলাম, আপনার এভাবে টেনশন ফেলে দিলাম।
সেদিক দিয়ে বলতে গেলে তো আমিও তোমাকে বিরক্ত করেছি। আমি আর কিছু না বললাম, আর আবারও কিছুক্ষণ পরিবেশটা নীরব রইল। দুজনেই তাকিয়ে রইলাম, ঘুরি ঘুরি বৃষ্টি দেখছি। হঠাৎ উনি বললেন, তোমার আব্বুকে খুব ভালোবাসো তাই না? আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি যতটা ভালোবাসি আব্বু আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসতেন। অজ্ঞান অবস্থাতেও আব্বু আমু করছিলে। বাই দ্য ওয়ে, ওসব কি বলছিলে তুমি? কি বলছিলাম? জানি না, কোনো তালমিল পাচ্ছিলাম না তোমার কথার। আর তোমাকে কোলে নিয়ে রুমে এনে শুয়ে দেবার পরেই কী সব যেন বলছিলে। আব্বু বলে চেঁচাচ্ছিলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ এটা করবেন না, এসব বলছিলে। আবার কখনো বলছিলে যে ভাইয়া প্লিজ আমার কাছে এসো না, যেতে দাও আমায়। এই ভাইয়াটা আবার কে? আর কি করেছিল তোমার সাথে? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। অতীতগুলো খুব বেশি যন্ত্রণা দেয়। যেখানে নিজের লোকেরাই এমন করতে পারে, তখন অন্যের কি দোষ? টাকা আর লোভ মানুষকে দিয়ে ঘৃণা করায়। বিশ্বাস করে যাদের কাছে আশ্রয় নিয়েছিলাম, তারাই আমার সাথে না চাইতো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সেটা দেখে আদ্রিয়ান আমার কাঁধে হাত রেখে বললেন, আরে হোয়াই আর ইউ ক্রাইং? আচ্ছা, আমি আর কিছু জিজ্ঞেস করবো না, চিল। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। আদ্রিয়ান নিজেই আমার মাথাটা তার কাঁধে নিয়ে গেল। আমি বেশ অবাক হলাম, কিন্তু কিছু বললাম না। হয়তো আমাকে কাঁধে দেখে এমন করছে সান্ত্বনা দিতে। আর আমারও এই মুহূর্তে এরকম একটা কাঁধের খুব দরকার ছিল। তাই কিছু চিন্তা না করেই চোখ বন্ধ করে নিলাম। রোদের আলো চোখে পড়তেই জেগে গেলাম। চোখে হাত দিয়ে আলোকে চোখ খুলে দেখি বেডে শুয়ে আছি। শিট, ঘুমিয়ে পড়েছিলাম। আর এবারে নিশ্চয়ই আদ্রিয়ানি রুমে আছে। চোখ ডলতে ডলতে উঠে বসে দেখি আদ্রিয়ান রুমে কোথাও নেই। তবে কি চলে গেছে? ও আস্তে করে উঠে বেলকনিতে গেলাম। সারা বৃষ্টি পর আকাশে একেবারে পরিষ্কার হয়ে গেছে। ভেজা স্নিগ্ধ সকালে এই নরম রোদের আলো চারপাশটা ঝকঝক করছে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, গুড মর্নিং ম্যাডাম। আমি চমকে পেছনে তাকালাম। আদ্রিয়ান দুই হাতে দু কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক্যে শেষ পর্যায়ে কি পৌঁছেছি। হাঁ করে তাকিয়েছি ওনার দিকে। উনি এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি হলো, হাঁ করে আছো কেন? আমি অবাক হয়ে তাকিয়ে থেমে বললাম, আপনি কফি বানিয়ে এনেছেন? হ্যাঁ, এনি প্রবলেম? বাট কিভাবে? উনি মুচকি হেসে বললেন, একটু কষ্ট হয়েছে সব খুঁজে পেতে, বাট পেরেছি। ট্রাস্টেড। কষ্ট করার কি দরকার ছিল? আমি ডাকতেন। তুমি ঘুমোচ্ছিলে, তাই জাগাতে ইচ্ছে করছিল না। আর তাছাড়া 2 মগ কফি তো বানিয়েছি, এ আর এমন কি? আমি মুচকি হেসে মগটা নিলাম। উনি মুখ ছোট করে বলেন, এই খারাপ হলেও কিন্তু বলবে না খারাপ হয়েছে, ওকে? আমি হেসে দিলাম ওনার কথায়, সাথে উনিও হেসে দিলেন। এরপর দুজনে রেলিং ধরে দাঁড়িয়ে কফি খেতে খেতে বাইরের স্নিগ্ধ পরিবেশটা যেন সারা রাত কান্না আর গর্জনের পর এখন পরিবেশটা মন খুলে হাসছে। সেই হাসিতে চারপাশ ঝকঝক করছে। কিন্তু মানুষের জীবনটা তো এত সহজ না ভেবেই একটা দীর্ঘশ্বাস নিলাম। একটু পরে কারেন্ট চলে এলো। সেটা দেখে আদ্রিয়ান বলল, থ্যাংক গড। তুমি তোমার ফোনটা একটু চার্জে দাও প্লিজ। চার্জ হতে হতে আমি ব্রেকফাস্ট করছি। ওকে। আমি ফোন চার্জ দিয়ে কিচেনে চলে গেলাম পাস্তা বানাতে। পাস্তা বানিয়ে নিয়ে এসে দেখি আদ্রিয়ান আমার ফোন কাটছে। আমাকে দেখে উনি বললেন, সামনের মেইন রোডে আমার ম্যানেজার গাড়ি নিয়ে ওয়েট করবে। ওই পর্যন্ত কি করে যাব? কেউ দেখে নিলে তো ঝেঁকে ধরবে আমাকে। আমি কিছু একটা ভেবে বললাম, আমার স্কুটিতে করে আপনাকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে, থ্যাঙ্কস। এরপর দুজনে খেতে বসলাম। একটু পর উনি চলে যাবে, আর হয়তো এভাবে দেখা হবে না। মনটা খারাপ লাগছে, কিন্তু ওনার মধ্যে মন খারাপের কোনো ছাপ নেই। থাকবেই বা কেন? থাকার তো কোনো কারণ নেই। খেয়ে আমি রেডি হয়ে নিলাম, আর উনি টি শার্ট জ্যাকেট পরে নিলেন। এরপর দুজনেই বেরিয়ে পড়লাম। হেলমেট পরে থাকায় ওনাকে কেউ চিনতে পারেনি। স্কুটি করে ওনাকে ওনার গাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও নামলাম। উনি বললেন, বাই। আমি মুচকি এসে বললাম, বাই। উনি চলে যেতে নিল, আবার পেছন ফিরে বললেন, ধরো আবার যদি কখনো বিপদে পড়ে আর তোমার হেল্পের দরকার হয়, সো। আমি বুঝতে পারলাম উনি কি চাইছেন। আমি একটু অবাক হলেও আমার কার্ডটা নিয়ে ওনাকে দিলাম। উনি সেটা নিয়ে মুচকি হেসে গাড়িতে উঠলেন। গাড়ি স্টার্ট করতে উনি হাত বাড়িয়ে, আর আমিও হাত নেড়ে বিদায় দিলাম ওনাকে। যতক্ষণ গাড়িটা দেখা গেছে তাকিয়েছিলাম আমি, জানি না আর দেখা হবে কিনা। আকস্মিকভাবেই একটা গোটা রাত একসাথে ছিলাম বর্ষণের। সেই রাতটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিজের একা জীবনের এক রাতের জন্য হলেও একজন সঙ্গী পেয়েছিলাম, কিন্তু উনি কি মনে রাখবেন আমাকে? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। হয়তো অনেক মানুষের ভিড়ে আমিও পড়ে থাকবো ওনার স্মৃতির কোনো এক তুচ্ছ কোণে। গাড়িতে মাথা নিচু করে বসে আছে অনিমা, আর আদ্রিয়ান চুপ করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে ওকে। অনিমার ব্রেক টাইমে ওর অফিসে ঢুকে সবার সামনেই হাত ধরে টেনে নিয়ে এসেছে ওকে। মেয়েটার চুপ থাকা সহ্য হচ্ছে না ওর। আদ্রিয়ান এবার ধমকে সুরে বলল, আমি অনেকক্ষণ যাবত তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। অনিমা নিচু কণ্ঠে বলল, আমি তো বলেছি আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখো, ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট, ওকে? এই কদিনে খুব ভালো করে চিনেছি আমি তোমাকে। কিছু তো হয়েছে, সেটা আমি নিশ্চিত, কিন্তু সেটা কি? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন, আসলে দুদিন ধরে আব্বুর কথা একটু মনে পড়ছে, তাই আর কি। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, আই সেভ ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট। অনিমা এবার মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল, শোনো, আজ রাতে আমার শো আছে, তাই ফোনটা সাইলেন্ট থাকবে। দরকার হলেই একটা মিস কল দিয়ে রেখো, আমি ব্যাক করব। অনিমা মাথা নেড়ে গাড়ি থেকে নামতে গেলে আদ্রিয়ান ওর হাত ধরে বলল, কিছু বললে না, খুব ভালো কথা, কিন্তু এরপর যদি তোমার কোনো ক্ষতি বা বিপদ হয়, আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। এটুকু বলে হাত ছেড়ে দিল আদ্রিয়ান। অনিমা নামতেই ও গাড়ি স্টার্ট করে চলে গেল, আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে, আর মনে মনে বলল, আই এম সরি আদ্রিয়ান, কিন্তু আমাকে এটা করতেই হলো, আপনার ভালোর জন্যই। এদিকে রিকের ফার্ম হাউসে বসে ভাঙ্গা হাত নিয়ে রিকের আসার অপেক্ষা করছে অর্ক। আসলে গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক এসে ওকে মেরে ওর ডান হাত ভেঙে দিয়ে গেছে, আর একটা হুমকি চিঠিও ধরিয়ে দিয়ে গেছে। এখন ওর মনে একটা কথাই চলছে, কাল লোকের এসে ওর হাতটা ভেঙে দিয়ে গেল আর হুমকি চিঠি দিয়ে গেল। রিকে লোক, কিন্তু রিক তো কলকাতা ছিল, একটু আগে বাংলাদেশে ল্যান্ড করলো। অনিমার সাথে ও কেমন বিহেভ করে সেটা তো রিক জানে না। তাহলে এসব ভাবতে ভাবতেই রিক চলে এলো। রিককে দেখেই অর্ক দাঁড়িয়ে গেল। রিক অর্কর ভাঙা হাতের দিকে ভুরকুচকে তাকিয়ে বলল, তোমার হাতের এই অবস্থা কি করলো? অর্ক বুঝতে পারলো যে রিক এসব করেনি, তাহলে কি করলো? তবুও শিওর হতে বলল, আসলে পড়ে গেছিলাম বাথরুমে। আচ্ছা, আপনি কি আমায় কোনো চিঠি দিয়েছেন? রিক বসে বিরক্ত হয়ে বলল, ফোন ম্যানেজারের এত সিস্টেম থাকতে আমি চিঠি দেব কোন দুঃখে, তাও তোমাকে? অর্ক এবার শিওর হলো যে রিক এসব করায়নি। রিক গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসছো সেটা বলো। আপনাকে একটা খবর দেওয়ার আছে, মানে অনিমার খবর পেয়েছি। রিক হেসে দিল অর্কর কথায়। রিকের হাসি দেখে অর্ক অবাক হলো। হাসি থামিয়ে রিক বলল, অনিমার খোঁজ আরও 5 দিন আগে পেয়েছি। কি করছে, কোথায় করছে, কিভাবে করছে সব খবর আছে আমার কাছে। আর আজকে আমি যাচ্ছি ওকে আনতে। নতুন কিছু বলার থাকলে বলো, নইলে যাও। অর্ক একটু নিরাশ হলো। কোথায় ভাবলো যে এই খবর দিয়ে মোটা অঙ্কের টাকা হাতাবে, আর সেটা হলো না। রিক বুঝলো অর্ক আর কিছু বলবে না, তাই উঠে বেরিয়ে গেল। অর্ক সেই চিঠিটা বের করে ভাবলো কে হতে পারে। রিকের চেয়েও ভয়ঙ্কর আদৌ কেউ আছে যে এমন হাড়হিম করা হুমকি দিতে পারে? চিঠিটা খুলে আরেকবার পড়ল অর্ক। তাতে লেখা আছে, ইচ্ছে তো করছে তোর গলা কেটে দেয়, কিন্তু আমার জানতে পারা এটা তোর প্রথম ভুল, তাই শুধু হাতটা ভাঙলাম। ওর হাতে যত না লেগেছে তার থেকে 100 গুণ বেশি আমার বুকে লেগেছে। এরপর ওর গায়ে হাত তোলা তো দূর, ওর দিকে তাকালে শুধু চোখ দুটো উপড়াবো তাই না, তোর শরীরের একটা রগও অক্ষত থাকবে না, আই প্রমিস। লেখাটা পড়ে বড়সড় একটা ঢোক দিল অর্ক, আর ভাবতে লাগলো কে এই অজ্ঞাত ভয়ঙ্কর ব্যক্তি। অনিমা ডেস্কে বসতে না বসতেই তীব্র পড়ল, কি রে, কি হয়েছে? ভাইয়া তোকে এভাবে টেনে নিয়ে গেল কেন? অনিমা একটা শ্বাস নিয়ে বলল, আমার কি হয়েছে সেটা জানতে? অরুমিতা হতাশ কণ্ঠে বলল, সেটা তো আমরাও জানতে চাইছি, কি হয়েছে তোর? হঠাৎই তীব্র কিছু একটা ভেবে বলল, এই 1 মিনিট, পেপারে তোর ছবি ছেপেছে, তার মানে রিক তোর খোঁজ পেয়ে যাবে বা গেছে, এই জন্যই তুই এত আপসেট? শিট, আগে কখনো মাথায় আসেনি। অনিমা চলো চলো চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কালকে অর্ক ভাইয়া এসেছিল। অরুমিতা অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, কি?
ওই জানোয়ারটা মানে তোর মামাতো ভাই এসেছিল, এই জন্যই তোর চোখ মুখ এমন ছিল। তীব্র ডেস্কে একটা পাঞ্চ মেরে বলল। এরা কি চাইটা কি? একটা মেয়ের জীবনকে নরক বানিয়ে রেখেছে। অরুমিতা অনিমার কাঁধে হাত রেখে বলল। এদিকে বলেছিস কিছু? অনিমা মাথা নাড়ল। অরুমিতা রেগে গিয়ে বলল। সমস্যা কি তোর বলতো? কি শুরু করেছিস তুই? ওনাকে সবটা বললেও তো উনি কিছু একটা করতে পারবে। এভাবে চুপ করে থাকার মানে কি? কি পেয়েছিস কি তুই? কেন করছিস এসব? অনিমা এবার চেঁচিয়ে বলে উঠল। কারণ আমার খুব শখ হয়েছে ওই রিকের কাছে যাওয়ার, দিন রাত ওর টর্চার সহ্য করা, সেজন্যই করছি এসব। হয়েছে বলেই কেঁদে দিল অনিমা। তীব্র উঠে গিয়ে ওকে এক হাতে জড়িয়ে ধরল। অনিমা কাঁদতে কাঁদতেই বলল। হতে পারিনি আমি এত স্বার্থপর, কারণ আমি চিনি আদ্রিয়ানকে। এসব শুনলেও চুপ থাকবে না। রঞ্জিত চৌধুরী রিক চৌধুরীর সাথে লড়তে নেমে যাবে, ঢাল হয়ে দাঁড়াবে আমার সামনে। কিন্তু আমি তো জানি ওই রঞ্জিত চৌধুরীরা কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস। আদ্রিয়ান ওদের মতো ক্রিমিনাল নয়। আর না এসবে খুন খারাপিতে থাকে, তাহলে কি করে লড়বে ওদের সাথে? যদি রিক আমাকে ধরে নেয় তো আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি আদ্রিয়ানের সাথে আমার তেমন কিছুই নেই। ওকে যাতে কিছু না করে, তার বিনিময়ে যদি আমার সারা জীবন রিকের কাছে থাকতে হয় থাকবো আমি। তাহলে রিক ঠিক শুনবে আমার কথা, এটুকু জানি আমি। কিন্তু আদ্রিয়ান নিজে এসবে জড়ালে ওকে ছাড়বে না ওরা। আমি নিজের চোখে আমার আব্বুর মৃত্যু দেখেছি, আদ্রিয়ানের মৃত্যু দেখতে পারবো না আমি। বলেই আরো জোরে কাঁদতে লাগলো। এবার অরুমিতাও এসে জড়িয়ে ধরল ওকে। এরকম একটা মেয়েকে কেউ এত কষ্ট কি করে দিতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না অরুমিতা আর তীব্র। রাতে অনিমা ফ্ল্যাটে এসে দরজা খুলতে গিয়ে দেখলো দরজাটা খোলা। এতে বেশ অনেকটাই অবাক হলো ও তো দরজা তালা লাগিয়ে গিয়েছিল, খুললো কে? অনিমা আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। লাইট অফ, তাই সব অন্ধকার। ভেতরে ঢোকার পর কয়েক কদম এগোতেই দরজাটা বাড়ি থেকে বন্ধ হয়ে গেল। অনিমা চমকে পিছনে তাকালো। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বন্ধ। ভয়ে ওর আত্মা শুকিয়ে আসছে। দরজাটা কে বন্ধ করলো? ও দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। হ্যালো, দরজাটা কে বন্ধ করলো? দেখুন এটা ভালো হচ্ছে না কিন্তু। খুলুন দরজা। আজব তো এসব, কেমন মজা। দরজা খুলুন। কিন্তু কারোর কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে গেল ও। কে এমন করলো? হঠাৎ করেই রুমের লাইট জ্বলে উঠলো। অনিমা পেছন ঘোরার আগেই কেউ বলে উঠলো। কেমন আছো বেবি? কণ্ঠটা শোনার সাথে সাথেই অনিমা শিউরে উঠল। ওর শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। পেছনে তাকিয়ে দেখার মতো সাহস হচ্ছে না ওর। ও এসে গেছে, এখানে পৌঁছে গেছে ও। না, নিশ্চয় কোনো স্বপ্ন দেখছে ও। এটা হতেই পারে না, এখনই ওর স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই স্বপ্ন ভাঙছে না কেন? ও আর পারছে না এই স্বপ্ন সহ্য করতে। এসব ভাবতে ভাবতে পেছন থেকে আবার আওয়াজ এলো। কি হলো? আমার মুখটা কি এতই বাজে যে পেছনে ঘুরে দেখতেও চাইছো না? অনিমা হালকা কেঁপে উঠল। তারপর ভয়ে ভয়ে পেছনে তাকালো। আর পেছনে তাকিয়েই অনিমা চমকে গেল, কারণ রিক সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। ওর মুখে বাঁকা হাসি। অনিমার হাত পা কাঁপতে শুরু করলো। ওর পুরো শরীর যেন জমে গেছে। নড়ার সামান্য শক্তিও পাচ্ছে না এই মুহূর্তে ওর। 3 বছর পর আবার এই লোকটার সম্মুখীন হলো ও। রিক আস্তে করে উঠে এগোতে লাগলো অনিমার দিকে। অনিমা নিজের অজান্তে পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিক অনিমার দিকে এগোতে এগোতে বলল। তুমি পিছিয়ে যাচ্ছ কেন বেবি? কতদিন পর দেখা হলো আমাদের। কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না। রিকের এই ঠান্ডা গলাও অনিমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। ওর শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ওর শ্বাসনালী কেটে দিয়েছে। ও কয়েক কদম পিছিয়েই ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আর চেঁচাতে শুরু করলো। রিক হাত ভাঁজ করে দেখছে অনিমাকে। অনিমার এই প্যানিক হয়ে যাওয়াটা বেশ এনজয় করছে ও। মেয়েটা এখনও একই রকম ভয় পায় ওকে, আর ওর এই ভয় পাওয়াটা রিককে অদ্ভুত শান্তি দেয়। অনেকক্ষণ দরজা ধাকিয়ে কারোর কোনো সাড়া না পেয়ে অনিমা আস্তে আস্তে পেছনে তাকালো। রিককে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও ভয়ে দরজার সাথে লেগে দাঁড়িয়ে রইল। রিক এসে অনিমার পাশ দিয়ে দরজায় হাত রেখে বলল। বাইরে তোমার লোক দাঁড়িয়ে আছে, আমি বলার আগে তোরা দরজা খুলবে না? অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো রিকের দিকে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এখন। রিক মুখে হাসি রেখেই বলল। কি ভাবছো? কেন, তাই তো। আসলে তোমার সাথে অনেক কথা আছে আমার। কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে সেই জন্যই তো এই ব্যবস্থা।
অনিমা এখনও ভীত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এই শান্ত কণ্ঠের সাথে পরিচিত ও। এর আগে রিক যতবার ওর সাথে শান্ত কণ্ঠে কথা বলেছে, ঠিক তারপরে ওর ওপর দিয়ে ভয়ঙ্কর কিছু গেছে। রিক অনিমাকে ধরতে গেলেই অনিমা রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওর রুমের দিকে যেতে নিল, কিন্তু তার আগেই রিক ওর হাত ধরে ফেলল। তারপর নিজের দিকে টেনে ওর দুই বাহু ধরে পড়ল। কি করছো বলো তো? আমি কোথায় তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে চাইছি আর তুমি ছোটাছুটি করেই যাচ্ছ কেন বলো তো? অনিমা এবার ভয়ে কেঁদে দিল। ভয়ে নিজেকে রিকের কাছ থেকে সরিয়ে নিতে চাইছে, আর রিক ছাড়ছে না। অনিমার কান্না দেখে রিক বলল, আরে বাবা, এইভাবে ভয় পাচ্ছ কেন আমাকে? আমি কি মেরেছি তোমাকে? আর ভয় পাওয়ার নাটক কেন করছো? তুমি তো এখন খুব সাহসী হয়ে গেছো, তাই না? আমাকে এখন আর তুমি ভয়ও পাও না। আমাকে ভয় পাও নাকি তুমি? আমার কাছ থেকে পালিয়েছো। দেখো কি সুন্দর করে চোখে কাজল দিয়েছো। নিজের বার্থডে সেলিব্রেট করছো, তাও অন্য ছেলের সাথে। তার উপর আবার তাকে জড়িয়েও ধরেছো। এটুকু হাসি মুখেও বলল। এরপরই রিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল, মুখে আবার সেই হিংস্রতা ফুটে উঠেছে। রিককে এভাবে দেখে অনিমা কেঁপে উঠল। রিক দাঁতে দাঁত চেপে বলল, যদি সত্যি আমাকে ভয় পেতে এসব করতে পারতে তুমি? বলো, পারতে? এটুকু বলেই ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। অনিমা সোফার কর্নারে পেটে বাড়ি খেয়ে সোফায় পড়ল, যার ফলস্বরূপ পেটের সাইডে বেশ ব্যথা পেল ও। অনিমা পেট চেপে ধরে কান্না জড়িত চোখে রিকের দিকে তাকালো, কিন্তু রিকের একটু মায়া হলো না। রিক এসে অনিমার পাশ দিয়ে সোফার উপর এক পা রেখে আরেক পা দিয়ে ওর গালটা চেপে ধরে পড়ল। খুব সাহস হয়ে গেছে, তাই না? একবারও মাথায় আসেনি আমি জানতে পারলে কি করব? কে দিল এত সাহস? রকস্টার? অনিমা নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে, তবুও হিসকে উঠে গেছে ওর। রিক ওর গাল ছাড়তে ওর সোফার ওপর দুপা উঠিয়ে একটু গুটিয়ে বসে অস্পষ্ট স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। রিক হেসে দিল অনিমার কথায়। তারপর অনিমার দিকে হালকা ঝুঁকে বলল, তোমাকে যদি ছাড়ারই হতো তাহলে তো সেই 5 বছর আগে ছেড়ে দিতাম। আমার নজর একবার যে জিনিসের উপর পড়ে সেটা আমি নিজের করেই ছাড়ি। আমি কোনো জিনিস নই। রিক ধমক দিয়ে বলল, ওই একদম মুখে মুখে তর্ক করবেন, ওকে? বেশি কথা বললে কথা বলার অবস্থাতেই রাখবো না তোমাকে। অনিমা বুঝতে পারছে রিকের হাত থেকে আজ ওর নিস্তার নেই। না, ও যাবে না এই লোকটার সাথে, কিছুতেই না। ওকে যেভাবে হোক বাঁচতেই হবে। অনিমা ওর শরীরের সব শক্তি দিয়ে রিককে ধাক্কা দিল। রিক ভাবতেও পারেনি অনিমা এই মুহূর্তে এটা করবে। প্রস্তুতি একেবারে না থাকায় এই ধাক্কায় নিচে পড়ে গেল রিক। অনিমা দৌড়ে ওর রুমে গিয়ে দরজা লক করে দিল। দরজার দিকে তাকিয়ে পেছাতে পেছাতে খাটে ধপ করে বসে পড়ল, শব্দ করে কেঁদে দিল ও। এদিকে রিক উঠেই দরজা জোরে ধাক্কানো শুরু করলো। রিকের মেজাজ অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে আছে। এই মেয়ের এত সাহস কী করে হয়? ওকে ধাক্কা মারে, তার উপর দরজা লক করে রেখেছে। রিক রাগে কচকচ করে বলল, অনিমা দরজা খোলো। ভালো হচ্ছে না কিন্তু অনিমা, দরজা খুলতে বলছি আমি। খোলো, নইলে তোমার কপালে কি আছে তুমি কল্পনাও করতে পারবে না। ওপেন দি ডোর। রিকের কথা আর দরজায় বাড়ি পড়ার আওয়াজে ভয়ে বারবার কেঁপে উঠছে অনিমা। বেডের উপর গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে। কি করবে ও এখন? রিক ক্রমাগত দরজায় বাড়ি মেরে যাচ্ছে আর নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। অনিমার মাথা কাজ করছে না, ভয়ে জমে যাচ্ছে। হঠাৎ করে আদ্রিয়ানের কথা মনে পড়ল, ওকে ফোন করবে। কিছু না ভেবেই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ফোনটা বের করলো অনিমা। বারবার কল দেওয়ার পরও আদ্রিয়ান ফোনটা রিসিভ করছে না। এদিকে রিক দরজায় করাঘাত করে চলেছে। অনিমা ভাবছে আদ্রিয়ান ফোনটা ধরছে না কেন। এমনিতেই তো কল করতে না করতে ফোনটা রিসিভ করে ফেলে, আজ কি হয়েছে? তারপর ওর মনে পড়লো যে আদ্রিয়ান বলেছিল আজ ওর শো আছে। এটা মনে পড়তেই অনিমা ফোনটা খাটে ছুঁড়ে ফেলে ফ্লোরে বসে পড়ল। এদিকে আদ্রিয়ান স্টেজে দাঁড়িয়ে শো করছে। কিছুক্ষণ পরে শো শেষ হবে। ওর পার্সোনাল ফোন ওর প্যান্টের পকেটে বারবার ভাইব্রেট হচ্ছে, কিন্তু স্টেজে চলতি গান ছেড়ে ও ফোন পিক করতে পারছে না। কিন্তু ওর কেমন একটা ফিল হচ্ছে, ভেতরটা অস্থির লাগছে। বারবার মন বলছে ওর গানটা খুব তাড়াতাড়ি শেষ করা দরকার, খুব দরকার। কিন্তু কেন এমন হচ্ছে আদ্রিয়ান জানে না। রিক দরজায় জোরে একটা বাড়ি দিয়ে বলল, অনিমা ফর লাস্ট টাইম বলছি, ভালোই বলছি, দরজা খোলো। তোমার ফ্ল্যাটের মেইন ডোর খুলতে পেরেছি, এটা খোলা কোনো বড় ব্যাপার না আমার কাছে, ওকে? দরজা খোলো। অনিমা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, প্লিজ চলে যান, প্লিজ। আমি যেতে চাই না আপনার সাথে, দয়া করুন আমাকে। এই কথাগুলো রিকের রাগ আরও বাড়িয়ে দিল। রিক রেগে গিয়ে বলল, এভাবে শুনবে না তুমি, তাই না?
ঠিক আছে, নাও জাস্ট ওয়েট। কিছুক্ষণ পর একটু অন্যরকম শব্দ হতে লাগলো। দরজায় ভয়ে অনিমার পুরো শরীর কাঁপছে। ফ্লোরে হাঁটু গুটিয়ে বসে কেঁদে চলেছে ওর মনে হলো আদ্রিয়ানকে একটা মেসেজ করা উচিত। ও উঠতে নেবে হঠাৎ ফোন বেজে উঠল। আদ্রিয়ান, হ্যাঁ নিশ্চয়ই আদ্রিয়ান ফোন করেছে। একটু আশার আলো দেখলো অনিমা। উঠে তাড়াতাড়ি ফোন ধরবে তার আগে ধারাম করে দরজাটা খুলে গেল।